হ্যালো স্টুডেন্টস, বায়নি নির্মলে তোমাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন পিজি লেভেল বায়োলজিক্যাল সায়েন্সে তোমরা যারা এক্সামিনেশন দিতে চলেছো, তো তাদেরকে আমি কিছু সাজেশনস দিতে চাই। দেখো, তোমাদের পরীক্ষা তো 9-10 লেভেলের পরীক্ষা রবিবার শেষ হয়েছে এবং তারপরে সোমবার মঙ্গলবার, সুতরাং আজকে ওয়েডনেসডে। তো এই দুদিন আমি কিছু এমসিকিউ তৈরি করছিলাম, তো সেই এমসিকিউগুলো সম্পর্কেই তোমাদের সাথে আলোচনা করব। তবে তোমাদেরকে কিছু সাজেশনস দিতে চাই। প্রথমে যেটা বলছিলাম, তো এক্ষেত্রে তোমাদেরকে বলবো যে তোমরা কিন্তু 11-12 লেভেলের বই কিন্তু ভালোভাবে পড়বে। অর্থাৎ সিম্পল যে বায়োলজি বই আছে ক্লাস 11 এবং ক্লাস 12 লেভেলের বই, তো সেই 11-12 লেভেলের বই ভালো করে পড়বে। কারণ প্রশ্ন যেরকম ট্রেন্ডস দেখতে পাচ্ছি, প্রধানত প্রশ্ন যে প্রচণ্ড হাই লেভেলে হবে বা খুব শক্ত হবে সেরকম কিন্তু নয়। কনসেপচুয়াল কোয়েশ্চেন্স হবে এবং আমার যেটা অ্যাসাম্পশন যে মোটামুটি ইজি হবে। হয়তো 9-10 লেভেলের থেকে একটু ডিফিকাল্ট হতে পারে, কিন্তু একটু ইজি লেভেলেই প্রশ্ন হবে। সুতরাং প্রচণ্ড ডিপ লেভেলে যে তোমাদেরকে পড়তে হবে, আমার যেটা অ্যাসাম্পশন তোমাদেরকে বলছি, তো সেরকম কিন্তু ব্যাপারটা নয়। সুতরাং সিম্পল ক্লাস 11-12 লেভেলের বায়োলজি বই ভালো করে পড়বে, জুলজি, বোটানি পোর্শন, ফিজিওলজি পোর্শন ভালো করে পড়বে। তো এটা হলো প্রথম স্টেপ। এবং সেকেন্ড যে স্টেপ যেটাকে বলবো, যে নিটের যে সমস্ত প্রিভিয়াস ইয়ার্স যে কোয়েশ্চেন্স পেপার আছে, আমি বারবার তোমাদেরকে বলেছি যে নিটের প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স পেপার ভালো করে ফলো করবে। সুতরাং 11-12 লেভেল এবং নিট এই দুটোকে ভালো করে তোমরা যদি কভার করো, তাহলেই দেখবে যে বোটানি এবং জুলজি পোর্শন কিন্তু তোমাদের অনেকটাই কভার হয়ে যাবে, রাইট? এবং সিলেবাসের মধ্যে কিছু কিছু অংশ আছে যে পোর্শনগুলো প্রধানত দেখবে যে গ্র্যাজুয়েশন লেভেলে আছে, তো সেই অংশগুলো তোমরা আমার নোটস থেকে ভালো করে পড়ে নিও, ঠিক আছে? এবং তাহলেই কিন্তু তোমাদের 95% প্রিপারেশন হয়ে যাবে বলে আমার মনে হয়। এর সাথে সাথে প্রশ্ন যে জায়গা থেকে একটু ডিফিকাল্ট হতে পারে, তো সেটা ফিজিওলজি। তো আমি এক্ষেত্রে যে কোয়েশ্চেন্সগুলো আমি আলোচনা করব, তো এই প্রশ্নগুলো কিন্তু শুধুমাত্র পিজি লেভেলেই আছে। অর্থাৎ ফিজিওলজির যে সিলেবাস যেটা আছে, তোমরা জানো যে 9-10 লেভেলের সঙ্গে পিজি লেভেলের অলমোস্ট 90% মিল আছে, কিন্তু বাকি যে 10% আছে এক্সক্লুসিভলি সেগুলো পিজি লেভেলেই আছে। সুতরাং সেই প্রশ্নগুলো নিয়েই কিন্তু আমার এই এমসিকিউ সেট। তো এটা তৈরি করতে আমার একটু সময় লাগলো, মানে সোমবার মঙ্গলবার আমি একদম এগুলো লিখে লিখে তৈরি করেছি। যতটুকু আমার নলেজ আছে সে সমস্ত নলেজ অ্যাপ্লাই করে আমি এগুলো তৈরি করেছি। তো সেগুলোই তোমাদের সাথে আলোচনা করব। পরীক্ষার আগে জাস্ট এইগুলো দেখে রাখবে এবং তার ফলে কি হবে, তার ফলে তোমরা এতদিন যে প্রিপারেশান নিয়েছো তার সঙ্গে এক্সট্রা প্রিপারেশান বলতে এই টপিকসগুলো এক্সক্লুসিভলি পিজি লেভেলে আছে। দেখো, যে সমস্ত টপিকসগুলো এক্সক্লুসিভলি পিজি লেভেলে আছে সেগুলো কিন্তু আমি তোমাদেরকে পড়াইনি। তো সেই কারণের জন্য এমসিকিউ এর ওপর বেশ করে প্রধানত আমি এগুলো তোমাদের সাথে আলোচনা করছি। তো এই এমসিকিউগুলো একটু দেখে নেবে, কারণ আমার মনে হয় যে ফিজিওলজি থেকে যদি যে সমস্ত প্রশ্নগুলো থাকবে সেই সমস্ত প্রশ্নগুলো তুলনামূলকভাবে টাফ হতে পারে। এবং তোমাদের আগেই বলেছি যে এই ধরনের এক্সামিনেশানে কিন্তু একটি কোয়েশ্চেন্সের আনসারও কিন্তু খুব ভাইটাল হয়ে যায়। তাহলে আজকে আমরা ফিজিওলজির এমসিকিউ নিয়ে আলোচনা করব এবং তোমাদের এটাও আমি অ্যাসিওরেন্স দিয়েছিলাম যে পরীক্ষার আগে অন্তত আমি ফিজিওলজি সিলেবাস তোমাদেরকে কভার করব। কিন্তু মাঝখানে আমার একটু শরীর খারাপ হয়ে গিয়েছিল, সেই জন্য থিওরি কভার করতে পারিনি। তো প্রথমেই আমি একদম এমসিকিউ তোমাদেরকে কভার করে দেবো এবং এমসিকিউ তোমরা যদি দেখো এই সমস্ত এমসিকিউগুলো, তাহলে কিন্তু ফিজিওলজির সিলেবাস তোমাদের 100% তৈরি হয়ে যাবে। এবং ম্যাক্সিমাম স্টুডেন্টসের কিন্তু এই ফিজিওলজিতেই ভয়। জুলজি এবং বোটানি আবার বলছি তোমাদের কভার হয়ে যাবে, কারণ জুলজি আর বোটানি 9-10 লেভেলের সঙ্গে অনেক মিল আছে। সুতরাং ফিজিওলজি পোর্শনেই কিন্তু কিছু কিছু কোয়েশ্চেন্স থাকবে যেগুলো তুলনামূলকভাবে ডিফিকাল্ট হবে। এগুলো তোমরা দেখেছো 9-10 লেভেলের যে কোয়েশ্চেন্স এসেছে, তো তাতেও তোমরা দেখেছো। সুতরাং আরও একবার বলছি, তোমাদের প্রিপারেশন স্ট্র্যাটেজি কেমন হবে, 11-12 লেভেলের বই ভালো করে পড়ো, নিটের প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স পেপার ভালো করে পড়ো, এবং যে সমস্ত টপিকসগুলো 11-12 লেভেলে নেই সেগুলো তোমরা যারা আমার থেকে নোটস কালেকশন করেছো, আমার কাছে যারা পড়েছো, সেগুলো পড়ো। এবং এর সাথে সাথে পিজি লেভেলের জন্য, আমি তো পিজি লেভেলের কোনো কোচিং দিইনি, তাহলে তোমাদের হেল্প করার জন্য পিজি লেভেলে আমি এই যে এমসিকিউগুলো আলোচনা করছি, তো এই এমসিকিউগুলো ভালো করে কভার করো। তো আজকে ফিজিওলজির এমসিকিউ নিয়ে আমি আলোচনা করছি, অন্তত 120টা প্রশ্ন থাকবে। এবং এরপরে যদি আমি সময় পাই তাহলে বোটানি এবং জুলজি যেগুলো এক্সক্লুসিভলি পিজি লেভেলে আছে, ইম্পর্টেন্ট টপিকসগুলো আমি আলোচনা করব। তাহলে তোমাদের প্রিপারেশান আশা করি একদম কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? তো এক্ষেত্রে প্রথম যে প্রশ্ন আছে, দেখো, বলছে দ্য টোটাল বডি ওয়াটার ইজ, মানে মানুষের দেহতে বডির অ্যামাউন্ট কত। এক্ষেত্রে অপশান এ বলছে 40% অফ দ্য বডি ওয়েট। আমাদের দেহের 40% বডি ওয়েট হচ্ছে আমাদের ওয়াটার।
20% অফ দ্য বডি ওয়েট, 10% অফ বডি ওয়েট অ্যান্ড 60% অফ বডি ওয়েট। এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে সেটা হচ্ছে 60% অফ বডি ওয়েট। একদম সিলেবাসে একটুখানি বলি যে আমি এই যে প্রশ্ন যেগুলো করেছি সিলেবাস ওয়াইজ করেছি, সিলেবাসের টপিক ওয়াইজ করেছি, এবং প্রত্যেকটা টপিক থেকে যেগুলো আবার বলছি যেগুলো এক্সক্লুসিভলি পিজি লেভেলে আছে সেই সমস্ত টপিক্সেরই কোয়েশ্চেন্স কিন্তু এখানে করা আছে। সুতরাং সেই পোর্শনগুলো কিন্তু তোমাদের তৈরি হয়ে যাবে এই এমসিকিউগুলো দেখলে। মানে তোমরা তো 9-10 লেভেলে তোমরা পড়েছো, বিভিন্ন পোর্শনগুলো পড়েছো, কিন্তু যে অংশগুলো শুধুমাত্র পিজি লেভেলে আছে সেখান থেকেই এই কোয়েশ্চেন্সগুলো করা আছে। তাহলে পিজি লেভেলের সিলেবাসও কিন্তু তোমাদের কভার হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, কোয়েশ্চেন্স নাম্বার 2তে চলে যাই। বলছে ট্রু রিগার্ডিং সোডিয়াম পটাশিয়াম পাম্প। দেখো সোডিয়াম পটাশিয়াম পাম্প এত কেন বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমরা প্রত্যেকেই জানি যে সোডিয়াম পটাশিয়াম যে পাম্প আছে সেটা 3 অণু সোডিয়ামকে বাইরে বের করে সেলের, আর 2 অণু পটাশিয়ামকে ভিতরের দিকে ঢোকায়। তাহলে সোডিয়াম পটাশিয়াম পাম্পের প্রকৃতপক্ষে গুরুত্বটা কি? এটা হচ্ছে হেটারোডাইমার এবং হোমোজিনাস, এবং তার সঙ্গে সঙ্গে দেখো অপশান বি যেটা বলছে হেটারোডাইমার অ্যান্ড হেটারোজিনাস, অপশান সি হচ্ছে হোমোডাইমার আর হেটারোজিনাস, আর অপশান ডি হচ্ছে হোমোডাইমার অ্যান্ড হোমোজিনাস। তো এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে সেটা হচ্ছে অপশান বি, দ্যাট ইজ সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্প হচ্ছে হেটারোডাইমার এবং তার সঙ্গে সঙ্গে হেটারোজিনাস। একটু কোয়েশ্চেন্স কিন্তু একটু ডিফিকাল্ট লেভেলে আছে, ইজি লেভেলের প্রশ্ন কিন্তু তোমরা সহজেই সলভ করতে পারবে, মাথা ঠান্ডা রেখে শুধুমাত্র সলভ করতে হবে। এবং এই যে প্রশ্নগুলো আছে এগুলো শুধুমাত্র আবার বলছি পিজি লেভেলের সিলেবাসে আছে, ঠিক আছে, এবং একটু ডিফিকাল্ট লেভেলে আছে। আশা করি তোমাদের অনেকটাই সুবিধা হবে পরীক্ষার আগে। নেক্সট কোয়েশ্চেন্স নাম্বার 3, এবং সিলেবাস অনুযায়ী সিকোয়েন্সিয়ালি কিন্তু করা আছে। তাহলে যখন প্রিপারেশন নেবে সিলেবাস দেখবে, এবং সিলেবাস দেখলেই তোমরা বুঝতে পারবে শুধুমাত্র পিজি লেভেলের টপিক্সই কিন্তু এক্ষেত্রে ইনক্লুড করা আছে। কোয়েশ্চেন্স নাম্বার 3, sphingomyelin present outer leaflet of the plasma membrane, so specialized area where it is abundant called। তাহলে দেখো আমরা প্রত্যেকেই জানি যে প্লাজমা মেমব্রেন আছে, তো প্লাজমা মেমব্রেনের মধ্যে অ্যাসিমেট্রি দেখা যায়, অর্থাৎ আউটার লিফলেটে ফসফ্যাটাইডিল কোলিন এবং স্ফিনগোমাইলিন দেখা যায়, আর ইনার লিফলেটে ফসফ্যাটাইডিল সেরিন, ফসফ্যাটাইডিল লিথোনালামিন, ফসফ্যাটাইডিল ইনোসিটল দেখা যায়। তো এক্ষেত্রে যে কোয়েশ্চেন্স যেটা বলছে যে স্ফিনগোমাইলিন আউটার লিফলেট অফ দ্য প্লাজমা মেমব্রেনে পাওয়া যায় এবং স্পেশালাইজড এরিয়া হোয়ার ইট ইজ অ্যাবান্ডেন্ট কল্ড। তাহলে দেখো এক্ষেত্রে প্লাজমা মেমব্রেনের দুটো লিফলেট আছে, একটা আউটার লিফলেট আর একটা ইনার লিফলেট। তাহলে আউটার লিফলেটে যে জায়গাতে প্রথমত স্ফিনগোমাইলিন বেশি পরিমাণে থাকে তো তাকে আমরা কি বলবো? অপশান এ বলছে ফ্রিজ এরিয়া, অপশান বি হচ্ছে গ্লাইকোক্যালিক্স, অপশান সি হচ্ছে লিপিড র্যাফট এবং অপশান ডি অল। তো এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে তো সেটা হচ্ছে লিপিড র্যাফট, দ্যাট ইজ অপশান সি। নেক্সট কোয়েশ্চেন্স নাম্বার 4-এ চলে যাই। বলছে হুইচ ইজ ইনকারেক্ট স্টেটমেন্ট রিগার্ডিং দ্য মেমব্রেন ফ্লুইডিটি। তো মেমব্রেন ফ্লুইডিটি থেকে কোনটা ইনকারেক্ট স্টেটমেন্ট? অপশান এ বলছে ফ্লুইডিটি ডিরেক্টলি রিলেটেড টু ট্রানজিশন টেম্পারেচার, অপশান বি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড ইনক্রিজ ফ্লুইডিটি, অপশান সি কোলেস্টেরল কল্ড ফ্লুইডিটি বাফার, আর অপশান ডি হচ্ছে প্রেজেন্স অফ আনস্যাচুরেটেড ফ্যাট ইজ অলওয়েজ বেনিফিশিয়াল ফর মেমব্রেন। ঠিক আছে, এক্ষেত্রে যেটা প্রশ্ন যেটা দিয়েছে যে হুইচ ইজ ইনকারেক্ট স্টেটমেন্ট রিগার্ডিং দ্য মেমব্রেন ফ্লুইডিটি। তাহলে দেখো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড ইনক্রিজ ফ্লুইডিটি, অবভিয়াসলি ধরা যাক যেগুলো যারা প্রধানত কোল্ড এনভায়রনমেন্টে যে সমস্ত অ্যানিমালস থাকে তো তাদের প্লাজমা মেমব্রেনকে ফ্লুইড হতে গেলে তাদের ক্ষেত্রে ডিগ্রি অফ আনস্যাচুরেশন প্লাজমা মেমব্রেনে বাড়াতে হবে, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং কোলেস্টেরল ইজ কল্ড দ্য ফ্লুইডিটি বাফার, তো কোলেস্টেরলও কিন্তু ফ্লুইডিটিকে মেনটেন করে। এনিম্যালের ক্ষেত্রে কোলেস্টেরল এবং প্ল্যান্টের ক্ষেত্রে স্টিগমাস্টেরল। অপশান ডি বলছে প্রেজেন্স অফ আনস্যাচুরেটেড ফ্যাট ইজ অলওয়েজ বেনিফিশিয়াল ফর মেমব্রেন, আনস্যাচুরেটেড ফ্যাট কিন্তু সবসময় বেনিফিশিয়াল হয়, সেই কারণের জন্য আমরা যখন ফ্যাটকে যখন খাবার হিসেবে গ্রহণ করি তো আনস্যাচুরেটেড ফ্যাট কিন্তু সবসময় আমাদের উপকারী হয়। তাহলে এক্ষেত্রে যেটা ইনকারেক্ট স্টেটমেন্ট হবে সেটা হচ্ছে অপশান এ, দ্যাট ইজ ফ্লুইডিটি ডিরেক্টলি রিলেটেড টু ট্রানজিশন টেম্পারেচার। নেক্সট কোয়েশ্চেন্স নাম্বার 5-এ চলে এসো। বলছে অল আর মার্কার অফ মাইটোকন্ড্রিয়া, অর্থাৎ এক্ষেত্রে কিছু এনজাইম দেওয়া আছে, সবগুলো মাইটোকন্ড্রিয়ার মার্কার এনজাইম, তার মধ্যে কেবলমাত্র কোনটা মার্কার এনজাইম নয়। অপশান এ বলছে এটিপি সিনথেস, অপশান বি হচ্ছে 5 নিউক্লিওটাইডেস, অপশান সি হচ্ছে গ্লুটামেট ডিহাইড্রোজেনেস এবং অপশান ডি হচ্ছে ক্রিয়েটিন কাইনেস। তো এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে সেটা হচ্ছে 5 নিউক্লিওটাইডেস। সো দিস ইজ নট মার্কার প্রোটিন অফ মাইটোকন্ড্রিয়া। নেক্সট কোয়েশ্চেন্স নাম্বার 6-এ চলে এসো। বলছে চুজ দ্য কারেক্ট অর্ডার অফ দ্য মলিকুল অ্যাকর্ডিং টু দেয়ার এবিলিটি টু ডিফিউজ অ্যাক্রস দ্য লিপিড বাইলেয়ার। দেখো লিপিড বাইলেয়ার দিয়ে প্রধানত বিভিন্ন পদার্থ চলাফেরা করে, তবে প্লাজমা মেমব্রেন প্রধানত সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন। তো কোন পদার্থ সব থেকে দ্রুত যায় এবং কোনটা স্লো রেটে যায়,
তো এক্ষেত্রে সেই সিকোয়েন্সই বলেছে। অপশান এ বলছে কার্বন ডাইঅক্সাইড সব থেকে দ্রুত গতিতে যায়, ডিফিউশন হয়। ওয়াটার আছে, গ্লুকোজ আছে এবং আরএনএ আছে। অপশান বি কার্বন ডাইঅক্সাইড, গ্লুকোজ, ওয়াটার, আরএনএ। অপশান সি আরএনএ, গ্লুকোজ, কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটার। আর অপশান ডি হচ্ছে ওয়াটার, CO2, আরএনএ এবং গ্লুকোজ। তো এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে সেটা হচ্ছে অপশান এ। কার্বন ডাইঅক্সাইড যেহেতু গ্যাস, তো সেই কারণের জন্য সহজেই এটা প্লাজমা মেমব্রেনের মধ্যে ট্রান্সপোর্টেড হয়। তারপরে ওয়াটার হবে, তারপরে গ্লুকোজ এবং তারপরে আরএনএ। ঠিক আছে, এই সিকোয়েন্সটা একটু মাথায় রাখতে হবে। নেক্সট কোয়েশ্চেন্সে আমরা চলে আসছি। দেখো কোয়েশ্চেন্স নাম্বার 7, বাইন্ডিং অফ অ্যান অ্যান্টিবডি টু ইটস কগনেট অ্যান্টিজেন। তার মানে অ্যান্টিবডি যে অ্যান্টিজেনের সঙ্গে যুক্ত হয়, তো তার মধ্যে কোন ধরনের বন্ড এক্ষেত্রে ইনভলভ হয় না? অপশান এ বলছে কোভ্যালেন্ট বন্ড, অপশান বি হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, অপশান সি হচ্ছে ভ্যান্ডারওয়াল ইন্টারাকশন এবং অপশান ডি হচ্ছে হাইড্রোজেন বন্ড। সুতরাং অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশানে আমরা কোন ধরনের বন্ড দেখতে পাই না? এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে সেটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড, মানে সমযোজী বন্ধন আমরা দেখতে পাই না। এছাড়া অন্যান্য সমস্ত বন্ড কিন্তু আমরা এক্ষেত্রে দেখতে পাই। নেক্সট কোয়েশ্চেন্স চলে এসো, কোয়েশ্চেন্স নাম্বার 8। দেখো ম্যাচিং টাইপের কোয়েশ্চেন্সগুলো আমি এই কারণের জন্যই দিয়েছি, কারণ একটা কোয়েশ্চেন্সের মধ্যে তোমরা কিন্তু অনেকগুলো বিষয় তোমরা শিখে যাবে। তো সেই কারণের জন্য এক্ষেত্রে ম্যাচিং টাইপের কোয়েশ্চেন্স দেওয়া আছে। দেখো কলাম এ কি বলছে, অ্যালোস্টেরিক এনজাইম, অপশান বি হচ্ছে আইসো এনজাইম, অপশান সি হচ্ছে মাল্টি এনজাইম কমপ্লেক্স এবং অপশান ডি কো এনজাইম। তোমরা যখন সিলেবাস দেখবে পিজি লেভেলের সিলেবাসে প্রথমে প্লাজমা মেমব্রেন আছে, তারপরে এনজাইম আছে। তো সেরকমভাবেই কিন্তু আমি এই কোয়েশ্চেন্সের সেট তৈরি করেছি, একদম সিলেবাসের বিভিন্ন টপিকস থেকে ইম্পর্টেন্ট অংশগুলো যেগুলো পিজি লেভেলে আছে সেগুলোই তুলে নিয়ে কোয়েশ্চেন্সগুলো করেছি। তাহলে তোমাদের প্রিপারেশান কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো সেই কারণের জন্যই চিন্তা ভাবনা করে আমাকে প্রশ্নগুলো করতে হয়েছে এবং সেই জন্যই আমার 2 দিন সময় লাগলো। আমি তোমাদের বলেছিলাম কালকে আলোচনা করব, কিন্তু কালকে কমপ্লিট করতে পারিনি। তো আজকে কমপ্লিট করে তোমাদের সাথে আলোচনা করছি। কোয়েশ্চেন্স নাম্বার 8 যেটা বলছিলাম যে অ্যালোস্টেরিক এনজাইম ইত্যাদি। তাহলে দেখো এক্ষেত্রে যেটা কারেক্ট অপশান হবে, তো অ্যালোস্টেরিক এনজাইম মানে কি? অ্যালোস্টেরিক এনজাইম, আচ্ছা ধরে রাখো এখানে যে সমস্ত অংশগুলো আছে তুমি জানো না সেগুলো, তাহলে আইসো এনজাইম। তো আইসো এনজাইম অবভিয়াসলি কোনটা হবে? আচ্ছা মাল্টি এনজাইম কমপ্লেক্স এখানে আছে, আর কো এনজাইম, ধরে যাক কো এনজাইম এক্ষেত্রে অ্যাসিটাইল কোয়ে হবে। ঠিক আছে, কো এনজাইম এক্ষেত্রে অ্যাসিটাইল কোয়ে হবে এবং তার সঙ্গে সঙ্গে এক্ষেত্রে যেটা কারেক্ট যে অপশান হবে সেটা হচ্ছে অপশান বি। তো এক্ষেত্রে অ্যালোস্টেরিক এনজাইমের তাহলে এক্সাম্পল কি? অ্যালোস্টেরিক এনজাইম হচ্ছে এক্ষেত্রে অ্যালোস্টেরিক এনজাইম হচ্ছে ল্যাকটেড ডিহাইড্রোজেনেস। ঠিক আছে, অ্যালোস্টেরিক এনজাইম মানে কি? যে এনজাইমে অ্যাক্টিভ সাইট ছাড়াও অন্যের একটা বাইন্ডিং সাইট থাকে, তো সেটাই অ্যালোস্টেরিক এনজাইম। অপশান বি হচ্ছে আইসো এনজাইম, আইসো এনজাইম হচ্ছে পাইরুভেট ডিহাইড্রোজেনেস কমপ্লেক্স। অপশান সি হচ্ছে মাল্টি এনজাইম কমপ্লেক্স, মাল্টি এনজাইম কমপ্লেক্স এক্ষেত্রে এটিকেজ। ঠিক আছে, এটিকেজ। আর কোএনজাইম মানে কি? কোএনজাইম হচ্ছে অ্যাসিটাইল কোয়ে। সুতরাং এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে দ্যাট ইজ অপশান বি। আমার যদি কোনো অপশান ভুল হয় তোমরা কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করবে। নেক্সট, এর নন কম্পিটিটিভ ইনহিবিটার। একটা নন কম্পিটিটিভ ইনহিবিটারের ক্ষেত্রে কি ঘটনা ঘটে, এরকম টাইপের প্রশ্ন দিতে পারে। তো নন কম্পিটিটিভ ইনহিবিটারের ক্ষেত্রে কেএম এবং ভিম্যাক্স এক্ষেত্রে দুটোই বাড়বে। অপশান বি বলছে কেএম কমবে এবং ভিম্যাক্স এক্ষেত্রে ইনক্রিজ করবে। অপশান সি কেএম এবং ভিম্যাক্স দুটোই ডিক্রিজ করবে এবং অপশান ডি বলছে কেএম আনঅল্টার্ড এবং ভিম্যাক্স ডিক্রিজ। এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে সেটা হচ্ছে অপশান ডি, মানে কেএম এর কোনো পরিবর্তন হবে না কিন্তু ভিম্যাক্স এক্ষেত্রে কমে যাবে। নেক্সট কোয়েশ্চেন্স নাম্বার 10-এ চলে এসো। দ্য ডোনর অফ দ্য নিউ গ্লুকোজ মলিকুল ইন দ্য গ্লাইকোজেন সিনথেসিস। তোমরা দেখবে তোমাদের সিলেবাসে আছে গ্লাইকোজেনেসিস। সুতরাং এই যে মেটাবলিক যে পাথওয়ে আছে সেখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট অংশ, তো সেগুলো আমি এক্ষেত্রে কোয়েশ্চেন্সে দিয়েছি। তাহলে তোমাদের কনফিডেন্সও বাড়বে। তো পরীক্ষার আগে কিন্তু কনফিডেন্সটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্য ডোনার অফ নিউ গ্লুকোজ মলিকুল ইন গ্লাইকোজেন সিনথেসিস। যখন গ্লাইকোজেন সিনথেসিস হয় তখন কি হয়, মানে পরপর গ্লুকোজ প্রধানত যুক্ত হয় চেনের সঙ্গে। তাহলে এক্ষেত্রে এই যে নিউ গ্লুকোজের জন্য ডোনর তাহলে কে? অপশান এ বলছে ইউডিপি গ্লুকোজ 1 ফসফেট, অপশান বি ইউডিপি গ্লুকোজ 6 ফসফেট, অপশান সি গ্লুকোজ 1 ফসফেট এবং অপশান ডি হচ্ছে ইউডিপি গ্লুকোজ। তো এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে সেটা হচ্ছে অপশান এ, দ্যাট ইজ ইউডিপি গ্লুকোজ 1 ফসফেট। তাহলে যখন গ্লাইকোজেন সিনথেসিস হয় তখন এই ইউডিপি গ্লুকোজ 1 ফসফেট প্রধানত গ্রোয়িং গ্লাইকোজেন চেনকে প্রধানত গ্লুকোজ দান করে। নেক্সট কোয়েশ্চেন্স নাম্বার 11, হুইচ অফ দ্য ফলোইং প্রসেস ডাজ নট জেনারেট এটিপি অর জিটিপি। অর্থাৎ এখানে কিছু প্রসেস আছে, তো এই কোন প্রসেসের মধ্যে কোনো রকম এটিপি অথবা জিটিপি তৈরি হয় না। খুব সুন্দর এই কোয়েশ্চেন্সটা। অপশান এ হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন,
অপশান বি হচ্ছে টিসিএ সাইকেল, অপশান সি হচ্ছে গ্লাইকোলাইসিস, আর অপশান ডি হচ্ছে কেলভিন সাইকেল। তো এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে সেটা হচ্ছে কেলভিন সাইকেল। এক্ষেত্রে কিন্তু কোনো রকম এটিপি অথবা জিটিপি তৈরি হয় না। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12, দ্য কমন ইন্টারমিডিয়েট অফ দ্য কার্বোহাইড্রেট প্রোটিন অ্যান্ড দ্য লিপিড মেটাবলিজম ইজ, অর্থাৎ কার্বোহাইড্রেট প্রোটিন এবং লিপিড মেটাবলিজমের মধ্যে কমন ইন্টারমিডিয়েট কোনটা? অপশান এ হচ্ছে অ্যামোনিয়া, অপশান বি পাইরুভিক অ্যাসিড, অপশান সি অ্যাসিটাইল কোয়ে এবং অপশান ডি হচ্ছে ফসফোগ্লিসারালডিহাইড। তো এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে সেটা হচ্ছে অ্যাসিটাইল কোয়ে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 13, রেগুলেটরি এনজাইম ফর ফ্যাটি অ্যাসিড সিনথেসিস ইজ, ফ্যাটি অ্যাসিড বায়োসিনথেসিসে কোনটা রেগুলেটরি এনজাইম? অপশান এ বলছে অ্যাসিটাইল কোয়ে সিনথেটেস, অপশান বি হচ্ছে অ্যাসিটাইল কো এ কার্বক্সিলেজ, অপশান সি হচ্ছে কিটো অ্যাসাইল সিনথেটেস এবং অপশান ডি নান। তো এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে সেটা হচ্ছে অপশান বি, দ্যাট ইজ অ্যাসিটাইল কোয়ে কার্বক্সিলেজ। নেক্সট কোয়েশ্চেন্সে আমরা চলে আসি, কোয়েশ্চেন্স নাম্বার 14। এবার নিউট্রিশনে চলে এসেছে, বলছে হুইচ ইজ নট ট্রু রিগার্ডিং দ্য বিএমআর। তো বিএমআর এর ক্ষেত্রে কোন স্টেটমেন্টটা প্রধানত সত্যি নয়? এক্ষেত্রে অপশান এ বলছে নর্মাল ভ্যালু অফ দ্য বিএমআর ইন মেল ইজ 32 থেকে 38 কিলো ক্যালোরি পার মিটার স্কোয়ার পার আওয়ার। তারপরে নেক্সট যেটা বলছে যে হাইপার থাইরয়েডিজম ডিক্রিজ বিএমআর। অপশান সি ডিউ টু মোর অ্যাডিপোজ টিস্যু অ্যান্ড দ্য ইস্ট্রোজেন দ্য ফিমেল হ্যাভ লেস বিএমআর। যেহেতু ফিমেলদের ক্ষেত্রে অ্যাডিপোজ টিস্যু বেশি থাকে এবং ইস্ট্রোজেন বেশি থাকে, সেই জন্য ফিমেলদের বিএমআর কম হয়। অপশান ডি হচ্ছে 1 ডিগ্রি সেন্টিগ্রেড ইনক্রিজ ইন টেম্পারেচার, সো বিএমআর ইনক্রিজ বাই 10 থেকে 12%। তো এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে সেটা হচ্ছে অপশান বি, সো দিস ইজ নট ট্রু রিগার্ডিং দ্য বিএমআর। হাইপার থাইরয়েডিজম হলে এটা বলছে ডিক্রিজ বিএমআর। দেখো, যদি হাইপার থাইরয়েডিজম হয় তাহলে তো মেটাবলিক রেট বেড়ে যাবে, তার মানে বিএমআর এক্ষেত্রে ইনক্রিজ করবে। সো দিস ইজ নট কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 15, আরকিউ ভ্যালু অফ দ্য প্রোটিন ইজ, তো প্রোটিনের আরকিউ ভ্যালু কত? অপশান এ বলছে 1, অপশান বি 0.7, অপশান সি 0.8 এবং অপশান ডি হচ্ছে 0.85। তো এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে সেটা হচ্ছে অপশান সি, দ্যাট ইজ 0.8। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 16 আমরা চলে আসছি, হায়ার এসডিএ বা স্পেসিফিক ডাইনামিক অ্যাকশন অফ দ্য প্রোটিন ইন্ডিকেট দ্যাট। আমরা জানি যে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং লিপিডের মধ্যে প্রোটিনের এসডিএ ভ্যালু সব থেকে বেশি। তো এই যে প্রোটিনের যে এসডিএ ভ্যালু এটা কেন বেশি হয়, মানে এটা কি ইন্ডিকেট করে? ইট ইজ নট গুড সোর্স অফ এনার্জি। অপশান বি বলছে ইট ইজ গুড সোর্স অফ এনার্জি, অ্যান্ড অপশান সি হচ্ছে ইট স্টোর ইন দ্য মাসেল, আর অপশান ডি হচ্ছে অল। সুতরাং এক্ষেত্রে যেটা কারেক্ট অপশান হবে সেটা হচ্ছে অপশান এ, দ্যাট ইজ ইট ইজ নট গুড সোর্স অফ এনার্জি। যে সমস্ত খাবারের এসডিএ ভ্যালু প্রধানত বেশি হয় তারা কিন্তু খুব বেশি এনার্জি প্রোভাইড করে না। নেক্সট কোয়েশ্চেন্স নাম্বার 17, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। বলছে হুইচ অফ দ্য ফলোয়িং কোড ইজ ইউজড ফর দ্য ম্যারাসমাস কোড। ঠিক আছে, মানে ম্যারাসমাস ডিজিজ। তো ম্যারাসমাস ডিজিজের ক্ষেত্রে কোনগুলো ক্যারেক্টারিস্টিক ফিচার্স? কোয়াশিয়রকর এবং ম্যারাসমাস, এই দুটো রোগ ভালো করে দেখে যাবে। এক্ষেত্রে কোড যেটা বলছে ইনফ্যান্ট, যাদের 1 বছরের কম বয়স তাদের ক্ষেত্রে ম্যারাসমাস রোগ হয়, এবং প্রি স্কুল চাইল্ড 1 থেকে 5 বছর, যাদের 1 থেকে 5 বছর বয়স তাদের ম্যারাসমাস রোগ হয়। 3 বলছে এডেমা প্রেজেন্ট, মানে হাত পা ফুলে যায়, এবং 4 নাম্বার হচ্ছে নো লিভার ইজ ইনভলভড। তো এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে সেটা হচ্ছে এই যে ইনফ্যান্টদের ক্ষেত্রে যাদের 1 বছর বয়সের কম হয় তো তাদের ক্ষেত্রে ম্যারাসমাস রোগ দেখা যায়, এবং এক্ষেত্রে কিন্তু কোনো রকম লিভার এক্ষেত্রে ইনভলভড হয় না। সো দ্য কারেক্ট অপশান উইল বি 1 and 4। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 18, আমি একটু দ্রুততার সঙ্গে বলছি, খুব বেশি এক্সপ্লেনেশন করব না কারণ সময় কম। পেপটিক আলসার ইজ কজড বাই, অপশান এ হচ্ছে শিগেলা সোনি, অপশান বি হচ্ছে জিয়ার্ডিয়া লামলিয়া, অপশান সি হচ্ছে হেলিকোব্যাক্টার পাইলোরি এবং অপশান ডি ই কোলাই। তো এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে অপশান সি, দ্যাট ইজ হেলিকোব্যাক্টার পাইলোরি কজেস পেপটিক আলসার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 19, বলছে ল্যাকটেট ইজ ফর্মড বাই অ্যাক্টিভ স্কেলিটাল মাসেল when the rate of glycolysis exceed। ল্যাকটেট ইজ ফর্মড বাই অ্যাক্টিভ স্কেলিটাল মাসেল, যখন স্কেলিটাল মাসেল প্রচণ্ড যখন অ্যাক্টিভ হয় তখন আমরা জানি যে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। যখন গ্লাইকোলাইসিস এক্ষেত্রে এক্সিড করছে কিসের? অপশান এ বলছে অক্সিডেটিভ মেটাবলিজম, অপশান বি হচ্ছে গ্লুকোনিওজেনেসিস, অপশান সি হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস, আর অপশান ডি হচ্ছে বিটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড। তো এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে সেটা হচ্ছে অপশান এ, দ্যাট ইজ অক্সিডেটিভ মেটাবলিজম। কোয়েশ্চেন নাম্বার 20, ফাস্টিং ট্রিগার, অর্থাৎ আমরা যদি ফাস্টিং করি, কোনো খাবার যদি না খাই তাহলে কি ঘটনা ঘটবে? অপশান এ হচ্ছে গ্লাইকোলাইসিস, অপশান বি হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস, অপশান সি হচ্ছে গ্লাইকোজেনেসিস এবং অপশান ডি হচ্ছে ল্যাক্টোজেনেসিস। ঠিক আছে, তাহলে দেখো গ্লাইকোলাইসিস মানে ক্ষেত্রে গ্লুকোজ ভাঙবে,
অপশান বি হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস, অপশান সি হচ্ছে গ্লাইকোজেনেসিস মানে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি হবে, এবং অপশান ডি হচ্ছে ল্যাক্টোজেনেসিস। তো কারেক্ট অপশান যেটা হবে তো সেটা হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস, অর্থাৎ গ্লাইকোজেন তখন ভাঙতে থাকবে। যকৃৎ এবং লিভারে যে গ্লাইকোজেন আছে তো সেই গ্লাইকোজেন ভাঙতে থাকবে ডিউরিং ফাস্টিং। কোয়েশ্চেন নাম্বার 21 বলছে পেপসিন ইন দ্য স্টোম্যাক ইজ সিক্রেটেড বাই। তাহলে স্টোম্যাকের যে পেপসিন যে এনজাইম আছে সেটা কোথা থেকে সিক্রেটেড হয়? অপশান এ প্যারাইটাল সেল, অপশান বি হচ্ছে ফভিওলার সেল, অপশান সি চিপ সেল এবং অপশান ডি হচ্ছে জি সেল। তো এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে সেটা হচ্ছে চিপ সেল। তো চিপ সেল বা পেপটিক সেল থেকেই আমরা জানি প্রধানত পেপসিন তৈরি হয়। তো এখন ডাইজেস্টিভ সিস্টেম থেকেই প্রধানত চলছে, একদম সিকোয়েন্স আমি মেনটেন করেছি, ঠিক আছে? সিলেবাস দেখবে, সিলেবাসে সিকোয়েন্স পুরো মেনটেন করা আছে, একটু এই প্রশ্নগুলো একটু দেখে যাবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 22, লিভার ইজ দ্য প্রিন্সিপাল সাইট অফ সিনথেসিস অফ। তাহলে লিভার, এক্ষেত্রে যে প্রশ্ন বলছে যে লিভার ইজ দ্য প্রিন্সিপাল সাইট অফ সিনথেসিস অফ, মানে লিভারে কোন পদার্থ প্রধানত তৈরি হয়? অপশান এ হচ্ছে প্লাজমা অ্যালবুমিন, অপশান বি প্লাজমা গ্লোবিউলিন, অপশান সি হচ্ছে ভিটামিন B12 আর অপশান ডি হচ্ছে ভিটামিন সি। আমরা প্রত্যেকে জানি যে প্লাজমা প্রোটিন তৈরি হয়, কিন্তু কোন প্রোটিন প্রধানত প্রিন্সিপাল সাইট লিভার সিনথেসিসের, মানে লিভারের সিনথেসিসের মেনলি কোন প্লাজমা প্রোটিনটা প্রধানত লিভারে মেনলি তৈরি হয়? তো এক্ষেত্রে অপশান যেটা হবে তো সেটা হচ্ছে অপশান এ, দ্যাট ইজ প্লাজমা অ্যালবুমিন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 23-তে চলে আসি। সিক্রেশন অফ দ্য ডাইজেস্টিভ এনজাইম ফ্রম দ্য প্যানক্রিয়াস ইজ কন্ট্রোল বাই। তো প্যানক্রিয়াস বা অগ্নাশয়ের মধ্যে যে ডাইজেস্টিভ এনজাইম থাকে তো সেগুলো তার সিক্রেশন প্রধানত কি দিয়ে কন্ট্রোল হয়? অপশান এ হচ্ছে গ্যাস্ট্রিন, অপশান বি হচ্ছে রেনিন, অপশান সি কোলেসিস্টোকাইনিন এবং অপশান ডি অক্সিটোসিন। তো এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে তো সেটা হচ্ছে কোলেসিস্টোকাইনিন। সুতরাং কোলেসিস্টোকাইনিন প্রধানত প্যানক্রিয়েটিক এনজাইম এর সিক্রেশনকে কন্ট্রোল করে। কোয়েশ্চেন নাম্বার 24 চলে এসো। হিমোলাইসিস ইজ দ্য প্রসেস ইন হুইচ। আমরা সবাই হিমোলাইসিস সম্পর্কে পরিচিত। তো হিমোলাইসিস হচ্ছে সেই প্রসেস যে প্রসেসে অল দ্য ব্লাড সেলস আর ডিস্ট্রয়েড, বলছে রক্তের সমস্ত কোষ ধ্বংস হয়ে যায়, লোহিত কণিকা, শ্বেতকণিকা, অনুচক্রিকা সব কিছু নষ্ট হয়ে যায়। অপশান বি অনলি আরবিসি ডিস্ট্রয়েড, কেবলমাত্র আরবিসি নষ্ট হয়। অপশান সি হচ্ছে অনলি ডব্লিউবিসি ডিস্ট্রয়েড, আর অপশান ডি হচ্ছে অনলি প্লেটলেটস ডিস্ট্রয়েড। তো এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে সেটা হচ্ছে অপশান বি, দ্যাট ইজ কেবলমাত্র আরবিসি এক্ষেত্রে নষ্ট হয়। কোয়েশ্চেন নাম্বার 25-এ চলে আসি। হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ গ্রেটার অ্যাফিনিটি ফর হিমোগ্লোবিন, অর্থাৎ নিচে কিছু গ্যাস আছে তো তার মধ্যে হিমোগ্লোবিন প্রধানত কার প্রতি সব থেকে বেশি অ্যাফিনিটি দেখায়? অপশান এ হচ্ছে কার্বন মনোক্সাইড, অপশান বি CO2, অপশান সি হচ্ছে অক্সিজেন এবং অপশান ডি হচ্ছে নাইট্রোজেন। এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে সেটা হচ্ছে কার্বন মনোক্সাইড, ঠিক আছে? কারণ কার্বন মনোক্সাইডের প্রতি প্রধানত এরা ম্যাক্সিমাম অ্যাফিনিটি দেখায়। কোয়েশ্চেন নাম্বার 26-এ চলে এসো। হাইপোক্সিয়া স্টিমুলেট দ্য গ্লাইকোলাইসিস ইন আরবিসি বাই হুইচ অফ দ্য ফলোয়িং ইভেন্ট। দেখো যখন হাইপোক্সিয়া হয়, হাইপোক্সিয়া মানে কি অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে, তাহলে এই অক্সিজেনের পরিমাণ যদি কমে যায় অ্যাকচুয়ালি এটা গ্লাইকোলাইসিসকে স্টিমুলেট করে ইন দ্য আরবিসি। কেন এটা করে? এক্ষেত্রে অপশান যেটা এ দিয়েছে অ্যাক্টিভেশন অফ দ্য হেক্সোকাইনেস, হেক্সোকাইনেস এনজাইমকে অ্যাক্টিভ করে। অপশান বি হচ্ছে ইনহিবিশন অফ হেক্সোকাইনেস, হেক্সোকাইনেসকে ইনহিবিট করে। অপশান সি হচ্ছে অ্যাক্টিভেশন অফ দ্য পাইরুভেট ডিহাইড্রোজেনাস কমপ্লেক্স বাই 2,3-বিসফসফোগ্লিসারেট, ঠিক আছে? অর্থাৎ পাইরুভেট ডিহাইড্রোজেনাস সিস্টেমকে অ্যাক্টিভ করে। অপশান ডি হচ্ছে রিলিজ অফ অল গ্লাইকোলাইটিক এনজাইম ফ্রম দ্য ব্যান্ড 3 প্রোটিন অন দ্য আরবিসি মেমব্রেন। তো কারেক্ট যে অপশান হবে সেটা হচ্ছে অপশান ডি। দেখো আরবিসি মেমব্রেনে ব্যান্ড 3 প্রোটিন থাকে এবং এই ব্যান্ড 3 প্রোটিন সমস্ত রকমের গ্লাইকোলাইটিক এনজাইমকে সিক্রেট করে। অর্থাৎ গ্লাইকোলাইসিস যে 10টা স্টেপে হয় তো সেই 10টা স্টেপের এনজাইমকে সিক্রেট করবে এই ব্যান্ড 3 প্রোটিন। সুতরাং এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে সেটা হচ্ছে অপশান ডি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 27। দেখো নর্মাল আরবিসিআর, প্রধানত আরবিসি জেনারেলি কি হয়? অপশান এ হচ্ছে বাইকনকেভ ইন হিউম্যান অ্যান্ড দ্য ফ্রগ। অপশান বি হচ্ছে নিউক্লিয়েটেড ইন ক্যামেল অ্যান্ড এ নিউক্লিয়েটেড ইন ম্যান, মানে ক্যামেলের মধ্যে নিউক্লিয়াস থাকে আর হিউম্যানের ক্ষেত্রে নিউক্লিয়াস থাকে না। অপশান সি বাইকনকেভ ইন ক্যামেল অ্যান্ড ফ্রগ, আর অপশান ডি হচ্ছে এ নিউক্লিয়েটেড ইন ক্যামেল। তো এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে সেটা হচ্ছে অপশান বি, দ্যাট ইজ ক্যামেলের মধ্যে এটা নিউক্লিয়েটেড কিন্তু হিউম্যানের ক্ষেত্রে এর কোনো রকম নিউক্লিয়াস থাকে না। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 28 চলে এসো। হোয়াট ইজ দ্য মেকানিজম অফ অ্যান্টিকোয়াগুল্যান্ট অ্যাকশন অফ দ্য সোডিয়াম অক্সালেট। তো সোডিয়াম অক্সালেট প্রধানত কিভাবে রক্ত তঞ্চন করে? অপশান এ বলছে ইনহিবিট থ্রম্বিন, থ্রম্বিনকে নিষ্ক্রিয় করে দেয়। অপশান বি হচ্ছে ইনহিবিট প্লেটলেটস,
অর্থাৎ অনুচক্রিকাকে নিষ্ক্রিয় করে দেয়। অপশান সি হচ্ছে ইনহিবিট প্লেটলেটস, প্লেটলেটস বা অনুচক্রিকাকে নিষ্ক্রিয় করে দেয়। আর অপশান ডি হচ্ছে চিলেট ক্যালসিয়াম। এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে সেটা হচ্ছে চিলেট ক্যালসিয়াম। এক্ষেত্রে দুটো একই হয়ে গেছে, ছেড়ে দাও। তাহলে এক্ষেত্রে দেখো চিলেট ক্যালসিয়াম, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 21-এ চলে এসো। দ্য এমএইচসি অফ দ্য হিউম্যান, মানে মেজর হিস্টো কম্প্যাটিবিলিটি কমপ্লেক্স, আমরা ইমিউনোলজিতে ঢুকে গেছি। তাহলে মেজর হিস্টো কম্প্যাটিবিলিটি কমপ্লেক্স প্রকৃতপক্ষে কি? অপশান এ হচ্ছে পলিজেনিক এবং মোনোমরফিক, ঠিক আছে। অপশান এক্ষেত্রে বি হচ্ছে পলিজেনিক এবং পলিমরফিক। অপশান সি মোনোজেনিক এবং মোনোমরফিক, এবং অপশান ডি হচ্ছে নান। তো এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে অপশান বি, দ্যাট ইজ দ্য পলিজেনিক আর পলিমরফিক, ঠিক আছে। মানে একাধিক জিন থেকে তৈরি হয় এবং পলিমরফিক বিহেভিয়ার দেখায়। তাদের যে স্ট্রাকচার এমএইচসি ক্লাস 1, এমএইচসি ক্লাস 2, তো তাদের স্ট্রাকচার ডিফারেন্ট হয়। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 30-তে চলে আসি। হুইচ লিউকোসাইট ইজ ফ্যাগোসাইটিক অ্যান্ড হ্যাজ দ্য ক্লিয়ার সাইটোপ্লাজম? অর্থাৎ এক্ষেত্রে যে ডব্লিউবিসি আছে, কোন ডব্লিউবিসি প্রধানত ফ্যাগোসাইটিক এবং কোন ক্ষেত্রে ক্লিয়ার সাইটোপ্লাজম দেখা যায়? অপশান এ হচ্ছে ইওসিনোফিল, অপশান বি হচ্ছে মোনোসাইট, অপশান সি হেল্পার টিসেল এবং অপশান ডি বেসোফিল। তো এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে সেটা হচ্ছে মোনোসাইট, অর্থাৎ অপশান বি। কোয়েশ্চেন নাম্বার 31-এ চলে এসো। হুইচ ইজ মোস্ট অ্যাবান্ডেন্ট অ্যান্টিবডি? আমাদের দেহতে কোন অ্যান্টিবডি সব থেকে বেশি পাওয়া যায়? অপশান এ হচ্ছে আইজিজি, অপশান বি আইজিএ, অপশান সি হচ্ছে আইজিডি এবং অপশান ডি হচ্ছে আইজিএম। তো এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে তো সেটি হচ্ছে 31 যেটা কারেক্ট অপশান হবে, মোস্ট প্রবাবলি 31 যেটা কারেক্ট অপশান হবে তো সেটা হচ্ছে অপশান বি আইজিএ, কারণ বডি সিক্রেশনে আমরা ইমিউনোগ্লোবুলিন এ কে পাই। তাহলে কারেক্ট যে অপশান হবে সেটা হচ্ছে আইজিএ। নেক্সট 32-তে আমরা চলে আসি। দেখো বলছে দ্য ম্যাক্রোফাজ রিচ মাস অ্যাট দ্য সাইট অফ ইনজেকশন অফ অ্যান অ্যাডজুভেন্ট ইজ কল্ড। যখন আমাদের দেহতে অ্যাডজুভেন্টকে যখন ইনজেকশন যখন দেওয়া হয় তখন সেই জায়গাতে ম্যাক্রোফাজ তখন সেই জায়গাতে চলে আসে। তাহলে ম্যাক্রোফাজ এই যে চলে আসছে, তো এই যে ম্যাক্রোফাজের অ্যাকুমুলেটেড এরিয়া, তো সেটাকে কি বলে? অপশান এ হচ্ছে মায়োলোমা, অপশান বি হচ্ছে গ্র্যানিউলোমা, অপশান সি হচ্ছে অ্যাডজুভেন্ট অ্যাক্টিভেটেড লিম্ফোমা এবং অপশান ডি নান। তো এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে সেটা হচ্ছে গ্র্যানিউলোমা। তো গ্র্যানিউলোমা, তাহলে দেখো অ্যাডজুভেন্টকে যখন ইনজেক্ট করা হয় তখন সেই জায়গাতে ম্যাক্রোফাজ এসে জমা হয়, তো এই জায়গাটা একটা সুয়েলিং ঘটে, তো একেই আমরা বলবো গ্র্যানিউলোমা। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 33-তে চলে এসো। বলা হচ্ছে যে পিক আপ কারেক্ট অপশান রিগার্ডিং দ্য হাইপার সেন্সিটিভিটি। তোমাদের সিলেবাসে আছে হাইপার সেন্সিটিভিটি, তো হাইপার সেন্সিটিভিটি থেকে কোনটা কারেক্ট অপশান? অপশান এ বলছে টাইপ 1, টাইপ 2 অ্যান্ড দ্য টাইপ 3 আর অ্যান্টিবডি মিডিয়েটেড, বা টাইপ 4 ই টি সেল মিডিয়েটেড, ঠিক আছে, এটা তো কারেক্ট অপশান হবে। অপশান বি বলছি ইন টাইপ 1 আইজিএ কজেস দ্য ডিগ্র্যানিউলেশন অফ দ্য মাস্ট সেল, মাস্ট সেলের ডিগ্র্যানিউলেশন হয় এবং তার ফলে হিস্টামিন খরিত হয়, তাহলে এটা অ্যালার্জিক রিয়াকশন টাইপ 1, সো দিস ইজ অলসো কারেক্ট। অপশান সি বলছে টাইপ 4 ইজ ডিলাইড টাইপ অফ হাইপার সেন্সিটিভিটি অ্যান্ড ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলিটাস ইজ অ্যান এক্সাম্পল, সো দিস ইজ অলসো কারেক্ট। তাহলে অল আর কারেক্ট, ঠিক আছে। তাহলে হাইপার সেন্সিটিভিটি কিন্তু এই অংশগুলোই ইম্পর্টেন্ট মেনলি, এইভাবেই কিন্তু আমি প্রশ্ন করেছি, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 34-এ চলে এসো। এইচআইভি ভাইরাস অ্যাটাক, এইচআইভি ভাইরাস প্রধানত রক্তের কোন ধরনের কোষকে অ্যাটাক করে? অপশান বি হচ্ছে বি সেল, অপশান সি বি হচ্ছে টিসি সেল সাইটোটক্সিক টি সেল, অপশান সি হচ্ছে হেল্পার টি সেল এবং অপশান ডি সাইটোটক্সিক টি লিম্ফোসাইট। তো এক্ষেত্রে কারেক্ট অপশান হবে হেল্পার টি সেল। কোয়েশ্চেন নাম্বার 35 চলে এসো। ডিউরিং দ্য মাইল্ড টু মডারেট এক্সারসাইজ, অর্থাৎ আমরা যখন খুব মৃদু থেকে একটু হাই লেভেল এক্সারসাইজ করবো, দ্য হার্ট রেট ইনক্রিজ, তখন হার্ট রেট কি হবে? বাড়বে। দ্য চেঞ্জেস, কেন হার্ট রেট বাড়ছে? অপশান এ বলছে ডিক্রিজ ভেন্ট্রিকুলার ডায়াস্টোল দেন দ্য ভেন্ট্রিকুলার সিস্টোল, অপশান বি হচ্ছে ডিক্রিজ অ্যাট্রিয়াল সিস্টোল দেন দ্য অ্যাট্রিয়াল ডায়াস্টোল, অপশান সি হচ্ছে ডিক্রিজ ভেন্ট্রিকুলার সিস্টোল দেন দ্য ভেন্ট্রিকুলার ডায়াস্টোল, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে 35 ডিক্রিজ ভেন্ট্রিকুলার ডায়াস্টোল, মানে ভেন্ট্রিকুলার যে ডায়াস্টোল আছে প্রসারিত হওয়া, তো সেটা প্রধানত কমে যায় এবং তার সঙ্গে সঙ্গে দেন দ্য ভেন্ট্রিকুলার সিস্টোল, ঠিক আছে, এবং সেই কারণের জন্যই প্রধানত হার্ট রেট এক্ষেত্রে বেড়ে যায়। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 36-এ চলে এসো। দ্য ভ্যাসোমোটর সেন্টার অফ দ্য কার্ডিওভাস্কুলার রেগুলেশন লোকেটেড ইন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো কার্ডিওভাস্কুলার সিস্টেমের ভ্যাসোমোটর সেন্টার প্রধানত কোথায় থাকে? অপশান এ বলছে মেডুলারি প্যারাসিম্প্যাথেটিক সেন্টার ইট ইজ, অপশান বি হচ্ছে মেডুলারি সিম্প্যাথেটিক সেন্টার, অপশান সি হচ্ছে নিউক্লিয়াস অফ ট্যাক্টাস সলিটারিয়াস এবং অপশান ডি অল। তো এক্ষেত্রে যেটা কারেক্ট অপশান হবে
অপশন বি, দ্যাট ইজ মেডুলারি সিম্প্যাথেটিক সেন্টার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 37-এ চলে এসো, হুইচ ইজ ট্রু রিগার্ডিং দ্য রেগুলেশন অফ দ্য ব্লাড প্রেসার। তার মানে এখানে কিছু স্টেটমেন্ট দেওয়া আছে, তো ব্লাড প্রেসারের সঙ্গে কোনটা রিলেটেড। দেখো এই যে কার্ডিওলজি এবং তার সঙ্গে সঙ্গে রেসপিরেটরি সিস্টেম, এই জায়গাতে কিছু কিছু নতুন নতুন টপিকস আছে এবং সেই কারণের জন্য এখানকার কোয়েশ্চেন্সগুলো আমি এমনভাবে করেছি যাতে এই প্রশ্নগুলো পড়লেই তোমাদের থিওরিও যেমন পড়া হয়ে যাবে, তার সঙ্গে সঙ্গে কনসেপশনও তৈরি হয়ে যাবে। সেই কারণের জন্যই এই জায়গা থেকে প্রশ্ন একটু বেশি দেওয়া আছে, ঠিক আছে। বলছে হুইচ ইজ ট্রু রিগার্ডিং রেগুলেশন অফ দ্য ব্লাড প্রেসার, তো ব্লাড প্রেসারকে রেগুলেশনের জন্য কোনটা ট্রু স্টেটমেন্ট। অপশান এ বলছে ব্যারোরিফ্লেক্স রেগুলেট অ্যান্ড ইট ইজ নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। দেখো ব্লাড প্রেসার যেহেতু, তার মানে অবভিয়াসলি সেটা ব্যারোরিফ্লেক্সের সঙ্গে রিলেটেড, তাহলে ব্যারোরিফ্লেক্স হচ্ছে একটা নেগেটিভ ফিডব্যাক মেকানিজম প্রসেসে কাজ করে। অপশান বি বলছে ক্যারোটিড সাইনাস ইজ ব্যারোরিসেপ্টার। দেখো আমাদের দুটো ব্যারোরিসেপ্টার থাকে, ক্যারোটিড সাইনাস আর অ্যাওটিক আর্চ, তাহলে বলছে ক্যারোটিড সাইনাস ইজ ব্যারোরিসেপ্টার অ্যান্ড ইনারভেটেড বাই 9th ক্রেনিয়াল নার্ভ কল দ্য হেরিংস নার্ভ। প্রচুর ইম্পর্টেন্ট, হেরিংস নার্ভ কোনটা, তাহলে এক্ষেত্রে যে ক্যারোটিড সাইনাস আছে তো সেটা কিন্তু ব্যারোরিসেপ্টার এবং তার সঙ্গে সঙ্গে এর সঙ্গে 9th ক্রেনিয়াল নার্ভ লেগে থাকে এবং সেই ক্রেনিয়াল নার্ভকে বলা হয় হেরিংস নার্ভ। অপশান সি বলছে অ্যাওটিক আর্চ ইজ অলসো ব্যারোরিসেপ্টার অ্যান্ড ইনারভেটেড বাই 10th ভেগাস নার্ভ, তো এটাকে বলা হচ্ছে সিয়ন্স নার্ভ। এবং অপশান ডি হলো অল কারেক্ট, তো এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে অল কারেক্ট, ঠিক আছে। আচ্ছা এখানে মেনলি যেটা আমার টার্গেট তোমাদেরকে বলার, তো সেটা হচ্ছে এই যে ক্যারোটিড সাইনাস আছে এবং তার সঙ্গে সঙ্গে অ্যাওটিক আর্চ আছে, তো ক্যারোটিড সাইনাস আর অ্যাওটিক আর্চ এরা প্রধানত ব্যারোরিসেপ্টার এবং কোন ধরনের নার্ভ প্রধানত এখানে ইনারভেটেড হয়, তো সেটাই মেনলি দেখানোর উদ্দেশ্য এই এমসিকিউতে। এবং তার সঙ্গে সঙ্গে এটুকু জেনে রাখবে 9th ক্রেনিয়াল নার্ভকে বলা হয় হেরিংস নার্ভ এবং 10th ক্রেনিয়াল নার্ভকে বলা হচ্ছে সিয়ন্স নার্ভ, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 38 চলে এসো, বলছে ডিস্টেনশন অফ দ্য ব্যারোরিসেপ্টার ডিউ টু ইনক্রিজ ইন দ্য ব্লাড প্রেসার। দেখো ব্যারোরিসেপ্টার মানে কি চাপ প্রেসার, তাহলে ব্যারোরিসেপ্টার যখন বাড়বে, যখন ব্লাড প্রেসার বাড়বে তখন ব্যারোরিসেপ্টারের শেপ কি হয়ে যাবে, বেড়ে যাবে। তো সেটা যদি বেড়ে যায় তাহলে বলছে ইনহিবিট দ্য সিম্প্যাথেটিক ফাইবার, তাহলে ব্যারোরিসেপ্টার যখন অ্যাক্টিভেটেড হবে তখন কি করবে, সে সিম্প্যাথেটিক ফাইবারকে এটা নিষ্ক্রিয় করে দেবে। অপশান বি বলছে এক্সাইট ভেগাল প্যারাসিম্প্যাথেটিক ফাইবার, প্যারাসিম্প্যাথেটিক ফাইবারকে সে অ্যাক্টিভ করবে। অপশান সি হচ্ছে ডিক্রিজ হার্ট রেট, হার্ট রেটকে কমিয়ে দেবে এবং অপশান ডি হচ্ছে অল কারেক্ট। তো এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে সেটা হচ্ছে অপশান ডি, মানে ব্যারোরিসেপ্টার যখন অ্যাক্টিভেটেড হয় তখন সিম্প্যাথেটিক ফাইবার ইনঅ্যাক্টিভ হবে এবং প্যারাসিম্প্যাথেটিক ফাইবার কিন্তু তখন অ্যাক্টিভ হবে এবং তার সঙ্গে সঙ্গে ডিক্রিজ হার্ট রেট। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 39, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ফাংশন অফ স্টিমুলেশন অফ দ্য ভ্যাসোমোটর সেন্টার। তাহলে ভ্যাসোমোটর সেন্টার যখন ফাংশন করে তখন তার মধ্যে কোনটা প্রধানত নট ফাংশন অফ দ্য ভ্যাসোমোটর সেন্টার। অপশান এ বলছে ব্র্যাডিকার্ডিয়া, অপশান বি হচ্ছে ট্যাকাইকার্ডিয়া, অপশান সি হচ্ছে ভ্যাসোকনস্ট্রিকশন এবং অপশান ডি হচ্ছে ইনক্রিজ ব্লাড প্রেসার। এই যে ব্র্যাডিকার্ডিয়া কাকে বলে, ট্যাকাইকার্ডিয়া কাকে বলে, এই দুটো টার্ম কিন্তু ভালো করে জেনে যাবে। সুতরাং এক্ষেত্রে যেটা কারেক্ট অপশান হবে তো সেটা হচ্ছে ব্র্যাডিকার্ডিয়া। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ফাংশন অফ দ্য স্টিমুলেশন অফ দ্য ভ্যাসোমোটর সেন্টার। ভ্যাসোমোটর সেন্টার যদি স্টিমুলেটেড হয় তখন ট্যাকাইকার্ডিয়া ঘটবে, ভ্যাসোকনস্ট্রিকশন ঘটবে এবং তার সঙ্গে সঙ্গে ব্লাড প্রেসার বাড়বে, কিন্তু ব্র্যাডিকার্ডিয়া ঘটবে না। কোয়েশ্চেন নাম্বার 40, হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডিসক্রাইব অ্যান আর্টারি। অপশান এ বলছে ক্যারি ব্লাড অ্যাওয়ে ফ্রম হার্ট, অর্থাৎ প্রধানত হার্ট থেকে দূরে ধমনী প্রধানত রক্তকে নিয়ে যায়। অপশান বি বলছে ক্যারি অক্সিজেনেটেড ব্লাড, অপশান সি হচ্ছে নো ভালভ এবং অপশান ডি হচ্ছে হ্যাজ থিন ওয়াল। তো এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে সেটা হচ্ছে অপশান এ, দ্যাট ইজ দ্য ক্যারি ব্লাড অ্যাওয়ে ফ্রম হার্ট। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 41 চলে এসো, ডিউরিং হেভি এক্সারসাইজ, আমরা যখন খুব হেভি এক্সারসাইজ করি, হুইচ অফ দ্য ফলোইং শুড হ্যাপেন, তখন কোন ঘটনাটা ঘটার সম্ভাবনা। অপশান এ হচ্ছে ভ্যাসোডাইলেশন ইন দ্য স্কিন, মানে স্কিনের ভ্যাসোডাইলেশন হবে। অপশান বি হচ্ছে ভ্যাসোডাইলেশন হলে ব্লাড ফ্লো বেড়ে যাবে। অপশান এক্ষেত্রে বি হচ্ছে ভ্যাসোকনস্ট্রিকশন অফ ইন দ্য স্কিন, তো স্কিনের ভ্যাসোকনস্ট্রিকশন ঘটবে। অপশান সি হচ্ছে ডিক্রিজড হার্ট রেট, হার্ট রেট এক্ষেত্রে কমবে এবং অপশান ডি হচ্ছে ডিক্রিজড স্ট্রোক ভলিউম। তো এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে সেটা হচ্ছে অপশান বি, দ্যাট ইজ ভ্যাসোকনস্ট্রিকশন ইন দ্য স্কিন, এক্ষেত্রে আমরা দেখতে পাই। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 42, অ্যাসপিরিন ক্যান প্রিভেন্ট দ্য হার্ট অ্যাটাক, অর্থাৎ অ্যাসপিরিন হার্ট অ্যাটাককে কিন্তু বন্ধ করতে পারে। কেন?
কারণ ইট ইনক্রিজ দ্য মেটাবলিক অ্যাক্টিভিটি ইন দ্য হার্ট, তো হার্টের মেটাবলিক অ্যাক্টিভিটিকে এরা বাড়িয়ে দেয়। অপশান বি বলছে ডিক্রিজ ফরমেশন অফ দ্য কোলেস্টেরল, কোলেস্টেরল তৈরি হওয়াকে বাধা দেয়। অপশান সি হচ্ছে প্রিভেন্ট দ্য ফরমেশন অফ দ্য ব্লাড ক্লট, তো ব্লাড ক্লট তৈরি হতে দেয় না। এবং অপশান ডি হচ্ছে এনহ্যান্স দ্য লাংস অ্যাক্টিভিটি, তো এক্ষেত্রে কারেক্ট যে অপশান হচ্ছে সেটা হচ্ছে প্রিভেন্ট ফরমেশন অফ দ্য ব্লাড ক্লট। তো অ্যাসপিরিনের যেটা কাজ, তো সেটা হচ্ছে ব্লাড ক্লট ফরমেশনে বাধা দেয়। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 43-তে চলে আসি। দেখো অ্যাপারেন্টলি আবার বলছি যে তোমাদের মনে হতে পারে যে প্রশ্নগুলো একটু ডিফিকাল্ট, কিন্তু ইজি যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমরা সহজেই পেরে যাবে। এবং ফিজিওলজি মানে সিলেবাস এমন যে ইজি পোর্শনগুলো প্রধানত তোমরা যে কোনো 9, 10 অথবা 11, 12 লেভেলের বই থেকে পড়ে নিতে পারবে। আমি আবারও বলছি, আমি সেই সমস্ত প্রশ্নগুলো এখানে ইনক্লুড করেছি যেগুলো এক্সক্লুসিভলি পিজি লেভেলে তোমাদের সিলেবাসে আছে, এবং সেই জন্যই অ্যাপারেন্টলি তোমাদের প্রশ্নগুলো মনে হচ্ছে ডিফিকাল্ট। এবং প্রশ্ন আমারও মনে হয় যে ইজি হবে, মানে 9, 10 লেভেলে যেমন কোয়েশ্চেন্স এসেছে, সুতরাং এক্ষেত্রে আমার যেটা অ্যাসাম্পশন যে ইজি হবে, একটু আন্ডারস্ট্যান্ডিং লেভেলে প্রধানত প্রশ্ন হবে, ঠিক আছে। তবুই এগুলো পরীক্ষার আগে একটু দেখে রাখতে বলছে, কারণ তোমরা কনফিডেন্স পাবে, তাহলে তোমার মনে হবে যে তুমি টোটাল সিলেবাস শেষ করে যাচ্ছ। তো এটাই বলছে, দেখো পড়া কখনো বিফলে যায় না, কোনো না কোনো সময় কিন্তু এটা কাজে লেগে যায়। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 43-তে চলে এসো। বলছে হার্ট মাসেল নর্মালি ক্যান নট বি টিটেনাইজড বিকজ, তার মানে হার্ট মাসেল কিন্তু কখনোই টিটেনাইজড হয় না, মানে ক্লান্ত হয় না, কেন? অপশান এ বলছে রিসিভ অক্সিজেন ডাইরেক্টলি, মানে এটা কিন্তু ডিরেক্টলি অক্সিজেনকে রিসিভ করতে পারে। অপশান বি হচ্ছে অ্যাবসোলিউট রিফ্র্যাক্টরি পিরিয়ড ইজ লং, হার্ট মাসেলের যে অ্যাবসোলিউট যে রিফ্র্যাক্টরি পিরিয়ড আছে সেটা অনেক বেশি হয়। অপশান সি ডাস নট কন্টেইন মোর ক্যালসিয়াম, ক্যালসিয়াম বেশি থাকে না। অপশান ডি হচ্ছে ডাস নট পোসেস ক্যালসিয়াম চ্যানেল, তো কারেক্ট যে অপশান হবে তো সেটা হচ্ছে এইটা, অপশান বি, অর্থাৎ অ্যাবসোলিউট রিফ্র্যাক্টরি পিরিয়ড কিন্তু এর অনেক বেশি থাকে। নেক্সট কোয়েশ্চেন্স দেখো, ইসিজি থেকে একটা প্রশ্ন তুমি এক্সপেক্ট করতেই পারো। এক্ষেত্রে প্রশ্নটাকে এমনভাবে আমি সাজিয়েছি টোটাল ইসিজি তোমাদের কভার হয়ে যাবে। দেখো বলছে QRST ওয়েভ ইন ইসিজি রিপ্রেজেন্ট দ্য ডিপোলারাইজেশন অ্যান্ড রিপোলারাইজেশন অফ ভেন্ট্রিকেল। আমরা ইসিজিতে কি জানি, প্রথমে একটা পি ওয়েভ থাকবে, তারপরে QRST ওয়েভ থাকবে। সুতরাং এই যে QRST ওয়েভ, এটা কি বলছে? এটা বলছে ডিপোলারাইজেশন অ্যান্ড দ্য রিপোলারাইজেশন অফ দ্য ভেন্ট্রিকেলকে বোঝাচ্ছে। ম্যাচ কলাম এ অ্যান্ড কলাম বি রিগার্ডিং দ্য QRST ওয়েভ, ঠিক আছে। তাহলে পি ওয়েভ প্রথমত পি ওয়েভের ক্যারেক্টার পড়ে নিলেই কিন্তু টোটাল ইসিজি তোমাদের হয়ে যাবে। সুতরাং এক্ষেত্রে যে অপশান যেগুলো দিয়েছে একটুখানি দেখে নাও, এটা বোঝার সুবিধার জন্য আমি এক্ষেত্রে একদম পরপর লিখে দিয়েছি। তো কিউ ওয়েভ কি করছে? কিউ ওয়েভ ইনিশিয়াল ডিপোলারাইজেশন অফ দ্য ভেন্ট্রিকেল, এটা কিউ ওয়েভের ক্যারেক্টার। আর ওয়েভের ক্যারেক্টার কি? পিক অফ দ্য ডিপোলারাইজেশন অফ দ্য ভেন্ট্রিকেল, অর্থাৎ যখন ভেন্ট্রিকেলের ডিপোলারাইজেশন শুরু হচ্ছে সেটা কিউ ওয়েভ, আবার যখন একদম পিকে চলে যাচ্ছে তো তখনই সেটা হচ্ছে আর ওয়েভ, ঠিক আছে। তারপর দেখো এস ওয়েভ কি করছে? এস ওয়েভ বলছে এন্ড অফ ডিপোলারাইজেশন, ঠিক আছে। তাহলে এস ওয়েভ হচ্ছে এন্ড অফ ডিপোলারাইজেশন, আর টি ওয়েভ হচ্ছে রিপোলারাইজেশন অফ দ্য ভেন্ট্রিকেল। তাহলে এক্ষেত্রে কারেক্ট যে অপশন হবে পরপর ঠিকই সাজানো আছে, A1, B2, C3 এবং D4, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 45 চলে এসো। দ্য করোনারি আর্টারি অ্যারাইজ ফ্রম, তো করোনারি আর্টারি প্রধানত কোথা থেকে অ্যারাইজ করে? অপশান এ হচ্ছে সুপিরিয়র ভেনা কেভা, অপশান বি হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, অপশান সি হচ্ছে পালমোনারি ট্রাঙ্ক এবং অপশান ডি হচ্ছে অ্যাওটা। তো এক্ষেত্রে কারেক্ট যে অপশন হবে সেটা হচ্ছে অ্যাওটা। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 46, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ট্রু রিগার্ডিং দ্য ব্লাড ভেসেল, অর্থাৎ কিছু ব্লাড ভেসেলস আছে তো তার মধ্যে কোনটা প্রধানত ট্রু নয় ব্লাড ভেসেলস, হুইচ ইজ নট ট্রু, ঠিক আছে, অর্থাৎ কোনটা ভুল, এক্ষেত্রে এটা আমাদেরকে বের করতে হবে। অপশান এ বলছে ইলাস্টিক রিকয়েল অফ দ্য অ্যাওটা কল দ্য উইন্ড কেসেল এফেক্ট, অর্থাৎ ধমনী, প্রধানত ধমনীকে যখন প্রসারিত হয় আবার সে আগের কন্ডিশনে ফিরে আসে, তো একেই আমরা বলবো ইলাস্টিক রিকয়েল অফ অ্যাওটা। তো এই যে অ্যাওটার এই যে ইলাস্টিক রিকয়েলিং, তো একেই আমরা বলবো উইন্ড কেসেল এফেক্ট। সো এটা কিন্তু ঠিক। অপশান বি হচ্ছে আর্টারিওল ইজ কল্ড অ্যাজ দ্য রেজিস্ট্যান্স ভেসেল, এটাও ঠিক। সিন্স ভেন ক্যারি দ্য লার্জ অ্যামাউন্ট অফ দ্য ব্লাড সো ইট ইজ কল্ড অ্যাজ দ্য ক্যাপাসাইটেন্স ভেসেল, তাহলে শিরাকে আমরা ক্যাপাসাইটেন্স ভেসেল বলবো। আর অপশান ডি বলছে ক্যাপিলারি কল্ড দ্য ইলাস্টিক ভেসেল, সো দিস ইজ নট কারেক্ট। তো ক্যাপিলারিকে বলা হয় এক্সচেঞ্জ ভেসেল, ঠিক আছে। তাহলে হুইচ ইজ নট ট্রু, সো দিস অপশান ডি ইজ নট ট্রু। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 47, মারফান সিনড্রোম কজ দ্য মিউটেশন ইন দ্য ফাইব্রিলিন 1,
ঠিক আছে, তাহলে মারফান সিনড্রোম প্রধানত ফাইব্রিলিন 1 প্রোটিনের মিউটেশনের জন্য হয়, ক্যারেক্টারাইজড বাই ডাইলেশন অফ হুইচ ভেসেল, তার মানে কোন ভেসেল এক্ষেত্রে প্রসারিত হয়। অপশান এ যেটা বলছে আর্টারি, অপশান বি হচ্ছে ভেইন, অপশান সি হচ্ছে ক্যাপিলারি এবং অপশান ডি অল। তো এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে দ্যাট ইজ অপশান এ, দ্যাট ইজ আর্টারি। তাহলে মারফান সিনড্রোমে আর্টারি প্রধানত প্রসারিত হয়। নেক্সট কোয়েশ্চেন্স নাম্বার 48, আমরা নিউরোবায়োলজিতে চলে এসেছি। ঠিক আছে, তাহলে কোয়েশ্চেন্স নাম্বার 48-এ চলে এসো। এখানে বলা হচ্ছে যে স্লিপ ওয়াকিং অকার্স ইন হুইচ ফেজ অফ দ্য স্লিপ ইন হিউম্যান, তার মানে মানুষের যে স্লিপিং যে ফেজ চলে, তো সেই স্লিপিং ফেজের মধ্যে কোন ফেজে প্রধানত স্লিপ ওয়াকিং হয়, ঘুমের সময় হাঁটে কোন ফেজে। এখানে যেটা বলছে অপশান এ হচ্ছে নন র্যাপিড আই মুভমেন্ট ফেজ, অপশান বি হচ্ছে রেম ফেজ, অপশান সি হচ্ছে ইনিশিয়াল রেম ফেজ এবং অপশান ডি হচ্ছে ডিস্ট্যান্ট রেম ফেজ। তো এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে অপশান এ, দ্যাট ইজ NREM ফেজ। নেক্সট, আচ্ছা এখানে আবার রেসপিরেশন চলে এসেছি, রেসপিরেশন থেকে কোয়েশ্চেন্স দেখো। কলাম এ আর কলাম বি বলছে ভলেন্টারি রেসপিরেশন কন্ট্রোল, অর্থাৎ ইচ্ছা মতো আমরা রেসপিরেশনকে কন্ট্রোল করতে পারি, ভলেন্টারি রেসপিরেশন কন্ট্রোল। বি হচ্ছে ইনভলেন্টারি রেসপিরেশন কন্ট্রোল, সি হচ্ছে জেনারেট রিদম অফ রেসপিরেশন, রেসপিরেশনের যে একটা ছন্দ আছে সেটা রিদমটাকে কে জেনারেট করছে। অপশান ডি রেগুলেট টাইমিং অফ ইন্সপিরেশন অ্যান্ড এক্সপিরেশন। মনে রাখবে এটা খুব এক্সামিনার্স চয়েস কোয়েশ্চেন্স, অর্থাৎ রেসপিরেশন যে কন্ট্রোল এক্সামিনার চয়েস প্রধানত রিজিয়ন, সেখান থেকে প্রচুর প্রশ্ন জেনারেলি করা হয়। তো ভলেন্টারি রেসপিরেটরি কন্ট্রোল এটা কে করে, ইচ্ছা মতো রেসপিরেশনকে কন্ট্রোল করতে পারে কে, এক্ষেত্রে এটা হবে A3 মানে কর্টিক্যাল কন্ট্রোল। তারপর যেটা ইনভলেন্টারি কন্ট্রোল মানে হচ্ছে ব্রেন স্টেম কন্ট্রোল। ঠিক আছে, তারপর দেখো জেনারেট রিদম রেসপিরেশন এটা মেডালা কন্ট্রোল, আর রেগুলেট দ্য টাইমিং অফ ইন্সপিরেশন অ্যান্ড এক্সপিরেশন মানে ফাইন কন্ট্রোল এটা হচ্ছে পন্স। তো কারেক্ট অপশান হবে অপশান সি। ঠিক আছে, আচ্ছা এরপরে কোয়েশ্চেন্স নাম্বার 50-তে চলে এসো। হুইচ ইজ নট ট্রু রিগার্ডিং দ্য রেসপিরেশন কন্ট্রোল, নিচে কিছু স্টেটমেন্ট দেওয়া আছে, তো তার মধ্যে কোন স্টেটমেন্টটা রেসপিরেশন কন্ট্রোলের সঙ্গে কোন স্টেটমেন্টটা প্রধানত রিলেটেড নয়। ঠিক আছে, বলছে ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ মানে VRG অ্যাক্টিভ ডিউরিং দ্য নর্মাল ব্রিদিং। তো ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ তখনই অ্যাক্টিভেটেড হয় যখন আমরা স্বাভাবিক শ্বাস প্রশ্বাস করি। অপশান বি নিউমোট্যাক্সিক সেন্টার ইজ লোকেটেড ইন দ্য আপার পন্স, লিমিট দ্য ইন্সপিরেশন বাই ইনহিবিটিং অ্যাপনিউস্টিক সেন্টার। ভালো করে দেখো নিউমোট্যাক্সিক সেন্টার কি কাজ করে। নিউমোট্যাক্সিক সেন্টার যে পন্স থাকে, তো পন্সের ধরা যাক এটা পন্স আছে, পন্সের আপার রিজিয়নে থাকে। লিমিট দ্য ইন্সপিরেশন অর্থাৎ আমরা এই যে অক্সিজেন নিচ্ছি, তো সেই অক্সিজেন নেওয়াটাকে কমিয়ে দেয় বাই ইনহিবিটিং অ্যাপনিউস্টিক সেন্টার। ঠিক আছে, তাহলে নিউমোট্যাক্সিক সেন্টার কি কাজ করছে, অ্যাপনিউস্টিক সেন্টারকে এটা প্রধানত কি করছে, ইনহিবিট করছে। তো অ্যাপনিউস্টিক সেন্টার প্রধানত ইন্সপিরেশনে হেল্প করে, তাহলে অ্যাপনিউস্টিক সেন্টার যদি ইন্সপিরেশন মানে যদি সেটা যদি ইনহিবিট হয়ে যায়, তাহলে কি হবে, আর কোনো রকম ইন্সপিরেশন হবে না, মানে আমরা অক্সিজেন নেব না। অপশান সি যেটা বলছে অপশান সি, তাহলে এটা কিন্তু সঠিক আছে। অপশান সি বলছে অ্যাপনিউস্টিক সেন্টার লোকেটেড ইন দ্য লোয়ার পন্স, তাহলে অ্যাপনিউস্টিক সেন্টার কোথায় থাকবে, লোয়ার পন্স, অ্যান্ড ইনক্রিজ দ্য ইন্সপিরেশন। অবভিয়াসলি এটা ইন্সপিরেশনকে ইনক্রিজ করছে। অপশান ডি বলছে ডিউরিং ইন্সপিরেশন দ্য লাং স্ট্রেচ, যখন ইন্সপিরেশন হয় তখন লাং প্রসারিত হয়। সো ভেগাস নার্ভ অ্যাক্টিভেট দ্য নিউমোট্যাক্সিক সেন্টার, এবং তখন ভেগাস নার্ভ কিন্তু নিউমোট্যাক্সিক সেন্টারকে অ্যাক্টিভ করে। সুতরাং সবগুলোই কারেক্ট। এক্ষেত্রে যেটা ইনকারেক্ট স্টেটমেন্ট সেটা হচ্ছে ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ অ্যাক্টিভ ডিউরিং দ্য নর্মাল ব্রিদিং। না, ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ কখন অ্যাক্টিভেটেড হবে, যখন ফোর্স ব্রিদিং হবে, জোর করে আমরা যখন শ্বাস প্রশ্বাস নেব, তো তখনই ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ অ্যাক্টিভেটেড হবে। এই জায়গাতে এই যে নিউমোট্যাক্সিক সেন্টার আছে, অ্যাপনিউস্টিক সেন্টার আছে, এবং তার সঙ্গে সঙ্গে এখানে দেখো ভেগাস নার্ভ কোনটার সঙ্গে রিলেটেড, তো এইগুলো একটুখানি তোমাদেরকে দেখে যেতে হবে, রাইট। কোনো রকম চান্স কিন্তু দিলে হবে না, সহজ প্রশ্নের উত্তর সহজেই করতে পারবে, কিন্তু যারা একটু ডিফিকাল্ট লেভেলের কোয়েশ্চেন্সগুলো যারা করে আসবে তাদেরই কিন্তু এই পরীক্ষাতে চান্স পাওয়ার সম্ভাবনা, এটা মাথায় রাখবে। নেক্সট কোয়েশ্চেন্স নাম্বার 51 আবার রেসপিরেটরি কন্ট্রোল থেকে দেওয়া আছে। বলছে ডরসাল রেসপিরেটরি গ্রুপ, তো ডরসাল রেসপিরেটরি গ্রুপ প্রধানত যে কাজটা করে সেটা হচ্ছে র্যাম্প সিগন্যাল এবং তার সঙ্গে সঙ্গে স্মুথ ইন্সপিরেশন, এটা হচ্ছে এ। তারপরে দেখো ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ কি কাজ করে। ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ প্রধানত এক্সপিরেটরি নিউরন এখানে থাকে, ঠিক আছে।
এক্সপিরেটরি নিউরন, এটা হচ্ছে বি। নিউমোট্যাক্সিক সেন্টার কি কাজ করে? নিউমোট্যাক্সিক সেন্টার সুইচ অফ ইন্সপিরেশন, ইন্সপিরেশনে বাধা দেয়, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সি। আর অ্যাপনিস্টিক সেন্টার কি কাজ করছে? ইনক্রিজ দ্য ফায়ারিং ইন্সপিরেটরি নিউরন, তাহলে ইন্সপিরেশনকে এটা অ্যাক্টিভ করছে, তাহলে এটা ডি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 52, দ্য প্রাইমারি ফাংশন অফ দ্য লাং সারফেক্ট্যান্ট ইজ, তো লাংসের যে সারফেক্ট্যান্ট তার প্রাইমারি ফাংশন কি? দেখো এই সারফেক্ট্যান্ট কি এখানে আমি লিখে দিয়েছি। সারফেক্ট্যান্ট হচ্ছে এক রকমের ফসফোলিপিড এবং সিক্রেটেড বাই টাইপ 2 নিউমোসাইট সেল। তাহলে এই সারফেক্ট্যান্ট মেনলি কি কাজ করে, এটাই প্রধানত প্রশ্নতে দিয়েছে। অপশন এ বলছে প্রিভেন্ট ওভার এক্সপেনশন অফ দ্য অ্যালভিওলি, মানে অ্যালভিওলি যাতে বেশি প্রসারিত না হয় তো সেই কাজে বাধা দেয়। অপশন বি হচ্ছে ডিক্রিজ সারফেস টেনশন অফ দ্য ফ্লুইড লাইনিং দ্য অ্যালভিওলি, তার মানে অ্যালভিওলির যে লাইনিং আছে তো সেখানে যে ফ্লুইড থাকে তো প্রধানত সেই ফ্লুইডের সারফেস টেনশনকে কমিয়ে দেয়। অপশন সি হচ্ছে ফ্যাসিলাইটেড দ্য ডিফিউশন অফ দ্য অক্সিজেন, অক্সিজেনের ডিফিউশনে হেল্প করবে। অপশন ডি হচ্ছে প্রিভেন্ট এয়ার ওয়ে ক্লোজার, তো এক্ষেত্রে কারেক্ট যে অপশন হবে সেটা হচ্ছে অপশন বি, দ্যাট ইজ ডিক্রিজ সারফেস টেনশন অফ দ্য ফ্লুইড লাইনিং অ্যালভিওলি। সো দিস ইজ দ্য ফাংশন অফ lungs surfactant. Next question number 53, by spirometry one can measure, মানে স্পাইরোমেট্রি পদ্ধতিতে একজন কি মেজারমেন্ট করতে পারে? অপশন এ হচ্ছে রেসিডুয়াল ভলিউম, অপশন বি হচ্ছে ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি, অপশন সি হচ্ছে টোটাল লাং ক্যাপাসিটি এবং অপশন ডি টাইডাল ভলিউম। তো এক্ষেত্রে কারেক্ট যে অপশন হবে সেটা হচ্ছে টাইডাল ভলিউম, অর্থাৎ আমরা কি পরিমাণ নর্মাল ইন্সপিরেশন এক্সপিরেশন করছি তো সেই অ্যামাউন্ট অফ এয়ারকে আমরা নির্ণয় করতে পারি স্পাইরোমেট্রির সাহায্যে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 54, অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ শিফটেড টু রাইট ইন অল এক্সেপ্ট, তার মানে অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ অনেকটা এরকম সিগময়েড শেপেড কার্ভ, তাহলে এটা রাইট শেপেডে যাবে, রাইট দিকে শিফট হবে কখন? বলছে কার্ভ শিফটেড টু রাইট এক্সেপ্ট ইন অল, ঠিক আছে, শিফটেড টু রাইট এক্সেপ্ট ইন অল মানে একটা কারণ ছাড়া বাকি সবগুলোতে এরা ডান দিকে সরে যাবে। এবং এই যে অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ যে ডান দিকে সরে যাচ্ছে তো এটাকেই আমরা বলবো বোর এফেক্ট। সো দিস ইজ কল্ড অ্যাজ বোর এফেক্ট। অপশান এ বলছে হাইপার ক্যাপনিয়া যদি হয়, অপশান বি হচ্ছে রাইজ ইন টেম্পারেচার, টেম্পারেচার যদি বেড়ে যায়, অপশান সি হচ্ছে রেইজড 2-3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড লেভেল, আর অপশান ডি হচ্ছে মেটাবলিক অ্যালকালাইসিস মানে পিএইচ যদি বেড়ে যায়। তাহলে পিএইচ যদি বেড়ে যায় এক্ষেত্রে কি হবে? অ্যাকচুয়ালি বাকি সবগুলো অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভকে ডান দিকে সরাবে মানে বোর এফেক্ট ঘটাবে, এক্সেপ্ট এই যে মেটাবলিক অ্যালকালোসিস, ঠিক আছে, মানে পিএইচ যদি বেড়ে যায় তখন কিন্তু এটা ডান দিকে সরবে না, ঠিক আছে। তাহলে সবগুলোর ক্ষেত্রে বাড়াটাকে প্রধানত এটা বোর এফেক্ট ঘটবে, কেবলমাত্র পিএইচ যদি কমে তবেই কিন্তু বোর এফেক্ট ঘটবে, পিএইচ যদি বাড়ে তাহলে কিন্তু বোর এফেক্ট ঘটবে না, ঠিক আছে, এটা মাথায় রাখবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 55-এ আমরা চলে আসি, হ্যালডেন এফেক্ট ইজ, বোর এফেক্টের সঙ্গে রিলেটেড হচ্ছে হ্যালডেন এফেক্ট। অপশান এ বলছে এফেক্ট অফ 2-3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড, তো 2-3 বিসফসফোগ্লিসারেট প্রধানত তার যে প্রভাব তো সেটাই হ্যালডেন এফেক্ট। অপশান বি ডিসোসিয়েশন অফ দ্য কার্বন ডাইঅক্সাইড অন দ্য অক্সিজেনেশন, হিমোগ্লোবিনে যখন অক্সিজেন যখন যুক্ত হয় তখন কার্বন ডাইঅক্সাইড রিলিজড হয়। অপশান সি ডিসোসিয়েশন অফ দ্য কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড অ্যাডিশন টু কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড যখন অ্যাড হয় তখন আর একটা কার্বন ডাইঅক্সাইড রিলিজড হয়। আর অপশান ডি হচ্ছে ক্লোরাইড শিফট। তো এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে অপশান বি, দ্যাট ইজ ডিসোসিয়েশন অফ দ্য কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড অক্সিজেনেশন, তো এটাই হলো হ্যালডেন এফেক্ট। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 56-এ আমরা চলে আসি, হুইচ ইজ নট ট্রু রিগার্ডিং দ্য ক্লোরাইড শিফট। তো ক্লোরাইড শিফট কিভাবে হয়? আমরা জানি যে আরবিসি মেমব্রেন থাকে এবং আরবিসি মেমব্রেনের মধ্যে ব্যান্ড 3 প্রোটিন থাকে এবং ক্লোরাইড শিফট এরকমভাবে হয়। ক্লোরাইড আর বাইকার্বনেট আয়নের কিভাবে এক্সচেঞ্জ হয়? অপশান এ বলছে অলসো কল দ্য হ্যামবার্গার ফেনোমেনন, এখানে বলছে নট ট্রু, ঠিক আছে, তো ক্লোরাইড শিফটকে আমরা হ্যামবার্গার ফেনোমেননে বলবো, এটা তো কারেক্ট। নেক্সট বাইকার্বনেট লিভ আরবিসি ইন এক্সচেঞ্জ অফ দ্য ক্লোরাইড, তাহলে আরবিসি থেকে বাইকার্বনেট বেরিয়ে যায় আর ক্লোরাইড কি হবে? আরবিসির মধ্যে ঢুকবে, রাইট, কারণ ওয়াটার এবং কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে যে কার্বনিক অ্যাসিড তৈরি হবে সেখান থেকে এই বাইকার্বনেট আয়ন তৈরি হবে। অপশান সি হচ্ছে ক্লোরাইড লিভ আরবিসি, অপশান সি যেটা বলছে ক্লোরাইড আরবিসি থেকে বেরিয়ে যাবে এবং বাইকার্বনেট বাইরে থেকে ভেতরে ঢুকবে মানে প্লাজমা থেকে। অপশান ডি হচ্ছে ইন লাংস দ্য ক্লোরাইড শিফট হ্যাপেন্স ইন অপোজিট ডিরেকশন, লাংসের মধ্যে ক্লোরাইড শিফট অপোজিট ডিরেকশনে হয়, দেখো এটাও কারেক্ট।
আর এটাও কিন্তু কারেক্ট, মানে আরবিসির মধ্যে যে ঘটনা ঘটছে ক্লোরাইড শিফট, কিন্তু লাংসের ক্ষেত্রে উল্টো ঘটনা ঘটবে। ঠিক আছে, তাহলে লাংসের ক্ষেত্রে আরবিসির ক্ষেত্রে যেখানে বাইকার্বনেট সেল থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে, কিন্তু লাংসের অ্যালভিওলির ক্ষেত্রে বাইকার্বনেট সেখানে লাংস অ্যালভিওলির মধ্যে প্রবেশ করবে। সো দ্য কারেক্ট অপশন উইল বি অপশন সি, দ্যাট ইজ ক্লোরাইড লিভ আরবিসি ইন এক্সচেঞ্জ অফ বাইকার্বনেট। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 53-তে চলে এসো। হোয়াট ইজ ট্রু রিগার্ডিং দ্য কেমিক্যাল রেগুলেশন অফ রেসপিরেশন? রেসপিরেশনের যে কেমিক্যাল রেগুলেশন তার মধ্যে কোনটা ট্রু? অপশন এ বলা হচ্ছে পেরিফেরাল কেমোরিসেপ্টর লোকেটেড ইন দ্য ক্যারোটিড বডি অ্যান্ড দ্য অ্যাওটিক বডি। অর্থাৎ এক্ষেত্রে কি চেয়েছে, আমাদের ট্রু চেয়েছে। ঠিক আছে, আচ্ছা এক্ষেত্রে 57, হ্যাঁ বলছে পেরিফেরাল কেমোরিসেপ্টর লোকেটেড ইন ক্যারোটিড বডি অ্যান্ড দ্য অ্যাওটিক বডি। ক্যারোটিড বডি আর অ্যাওটিক বডি দুটোতেই পেরিফেরাল কেমোরিসেপ্টর থাকে। অপশন বি হচ্ছে সেন্ট্রাল কেমোরিসেপ্টর প্রেজেন্ট ইন দ্য ব্রেন। অপশন সি হচ্ছে বোথ অ্যাক্টিভেটেড হোয়েন অক্সিজেন স্যাচুরেশন বিলো 60% অ্যান্ড ইনক্রিজ দ্য ভেন্টিলেশন। এক্ষেত্রে কারেক্ট যে অপশন হবে সেটা হচ্ছে অল। তার মানে পেরিফেরাল কেমোরিসেপ্টর কিন্তু ক্যারোটিড বডি এবং অ্যাওটিক বডিতে থাকে, সেন্ট্রাল কেমোরিসেপ্টর আমাদের ব্রেনে থাকে। অর্থাৎ পেরিফেরাল কেমোরিসেপ্টর আর সেন্ট্রাল রিসেপ্টর দুটোই অ্যাক্টিভেটেড হবে কখন, যখন অক্সিজেন স্যাচুরেশন 60%-এর কম হয়ে যাবে, তখনই দুটো অ্যাক্টিভেটেড হবে এবং এই দুজনেই কিন্তু ভেন্টিলেশন বাড়াবে, মানে রেসপিরেটরি রেট বাড়াবে। ঠিক আছে, আচ্ছা একটু কার্ডিওলজি আর রেসপিরেশন থেকে প্রশ্নগুলো একটু ডিফিকাল্ট, কারণ এখানে এই সমস্ত আননোন অংশগুলো আছে প্রধানত, সুতরাং এই জায়গাগুলো একটুখানি ফোকাস করবে। ঠিক আছে, আরও একবার বলছি যে তোমাদের মনে হতে পারে যে প্রশ্ন তো অনেক ইজি হবে, এই সবগুলো কেন দেখবে? দেখো পিজি লেভেলের যে সিলেবাস আছে সেটাকে আমি কভার করছি। আমি তোমাদের বলেছিলাম যে পরীক্ষার আগে আমি এটাকে চেষ্টা করব কভার করে দেওয়ার, তো সেটাই করছি। ইজি প্রশ্নগুলো তো তোমরা সহজেই করতে পারবে, যেগুলো একটু ডিফিকাল্ট সেগুলোই কিন্তু করে আসাটা চ্যালেঞ্জিং, এবং সেটাই কিন্তু তোমাকে আর র্যাঙ্ক করতে হেল্প করবে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 58 বলছে আর্টারিয়াল অক্সিজেন কন্টেন্ট ডিক্রিজড ইন কার্বন মোনোক্সাইড পয়জনিং, সো হোয়াট টাইপ অফ হাইপক্সি ইট ইজ? যখন কার্বন মোনোক্সাইড পয়জনিং হয় তখন আর্টারির মধ্যে অক্সিজেন কন্টেন্টের পরিমাণ কমে যায়। তাহলে এটা যে ধরনের হাইপক্সিয়া, হাইপক্সিয়া মানে কি টিস্যুতে যখন অক্সিজেনের পরিমাণ কমে যায় তো তখনই তাকে আমরা বলবো হাইপক্সিয়া। সুতরাং এটা কোন ধরনের হাইপক্সিয়া? অপশান এ বলছে অ্যানিমিক হাইপক্সিয়া, অপশান বি হিস্টোটক্সিক হাইপক্সিয়া, অপশান সি হচ্ছে হাইপক্সিক হাইপক্সিয়া, আর অপশান ডি হচ্ছে স্ট্যাগন্যান্ট হাইপক্সিয়া। সুতরাং এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে সেটা হচ্ছে অ্যানিমিক হাইপক্সিয়া। নেক্সট কোয়েশ্চেন্স নাম্বার 59, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ট্রু রিগার্ডিং দ্য হেরিং ব্রুয়ার রিফ্লেক্স? এটাও প্রচুর ইম্পর্টেন্ট, কিছু স্টেটমেন্ট দেওয়া আছে তো তার মধ্যে কোনটা নট ট্রু? নট ট্রুগুলো আমি এই কারণের জন্যই করেছি কারণ ক্যারেক্টারগুলো তুমি সহজেই সব বুঝে যাবে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে দেখো অপশান এ বলছে কজ ইনক্রিজ ভেন্টিলেটরি রেট, তো হেরিং ব্রুয়ার রিফ্লেক্স কি করে? ভেন্টিলেটরি রেটকে বাড়িয়ে দেয়, মানে রেসপিরেটরি রেটকে বাড়িয়ে দেয়। অপশান বি বলছে ইনক্রিজ ডিউরেশন অফ এক্সপিরেশন, অর্থাৎ আমরা যে এক্সপিরেশন করছি তার ডিউরেশনকে এটা বাড়িয়ে দেয়। অপশান সি হচ্ছে প্রিভেন্ট অ্যাটালেকটাসিস, এই যে টার্মটা আছে ভালো করে পড়ে রাখবে। অ্যাটালেকটাসিস মানে কি? কোলাপস দ্য লাংস, লাংস চুপসে যাওয়াকে বলে অ্যাটালেকটাসিস। তো হেরিং ব্রুয়ার রিফ্লেক্স এই চুপসে যাওয়ার হাত থেকে লাংসকে রক্ষা করে। অপশান ডি হচ্ছে অকার্স ডিউ টু ডিক্রিজ পালমোনারি স্ট্রেচ রিসেপ্টর অ্যাক্টিভিটি। সুতরাং এক্ষেত্রে যেটা কারেক্ট অপশান হবে এইটা, দ্যাট ইজ ইনক্রিজ ডিউরেশন অফ দ্য এক্সপিরেশন। এটা কিন্তু হেরিং ব্রুয়ার রিফ্লেক্স করে না। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 60-তে চলে আসি, হুইচ ইজ ট্রু রিগার্ডিং দ্য লাংস সারফ্যাক্ট্যান্ট? তাহলে লাংসের সারফ্যাক্ট্যান্টের সঙ্গে রিলেটেড কোন শব্দটা সঠিক, মানে কোনটা সঠিক? হুইচ ইজ ট্রু? অপশান এ বলছে সিক্রেটেড ফ্রম দ্য টাইপ 2 নিউমোসাইট সেল অ্যান্ড মে বি লিপিড অ্যান্ড দ্য প্রোটিন। তো সারফ্যাক্ট্যান্ট প্রধানত টাইপ 2 নিউমোসাইট সেল থেকে তৈরি হয় এবং এটা লিপিড আর প্রোটিন দুটো দিয়েই তৈরি হয়। আচ্ছা, অপশান বি বলছে রিডিউস সারফেস টেনশন অফ দ্য লাংস, তো লাংসের সারফেস টেনশনকে প্রধানত এটা কমিয়ে দেয়। অপশান সি হচ্ছে প্রিভেন্ট অ্যালভিওলি কোলাপস ডিউরিং দ্য এক্সপিরেশন, যখন এক্সপিরেশন হয় তখন অ্যালভিওলির কোলাপসের হাত থেকে রক্ষা করে। অ্যান্ড মেক দ্য অ্যালভিওলি মোর কমপ্লায়েন্ট, এবং অপশান ডি হচ্ছে অল আর ট্রু। তো এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে সেটা হচ্ছে অপশান ডি, দ্যাট ইজ অল আর ট্রু। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 61, অ্যাসিটাইল কোলিন ইনহিবিট দ্য হার্ট অফ। তাহলে এখানে কিছু এনিম্যাল দেওয়া আছে, তো কোন এনিম্যালের হার্টকে প্রধানত অ্যাসিটাইল কোলিন ইনহিবিট করে? আমরা জানি যে অ্যাসিটাইল কোলিন জেনারেলি অ্যাক্টিভ করে, কিন্তু কোন ক্ষেত্রে ইনহিবিট করছে? অপশান এ হচ্ছে ইনসেক্ট, অপশান বি একাইনোডার্ম,
অপশান সি ফিশ এবং অপশান ডি মোলাস্কা। তো এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে সেটা হচ্ছে অপশান এ, দ্যাট ইজ ইনসেক্ট। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 62, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এক্সাইটেটেড এ নিউরো ট্রান্সমিটার ইন দ্য ম্যামাল। এখানে কিছু নিউরো ট্রান্সমিটার আছে যেগুলো নিউরনকে প্রধানত অ্যাক্টিভ করে, তো তাদেরকেই আমরা বলবো এক্সাইটেটেড এ নিউরো ট্রান্সমিটার। কিন্তু কোনটা এক্সাইটেটেড এ নিউরো ট্রান্সমিটার ম্যামালসের ক্ষেত্রে নয়। অপশান এ হচ্ছে অ্যাসিটাইল কোলিন, অপশান বি ডোপামিন, অপশান সি হচ্ছে হিস্টামিন এবং অপশান ডি অ্যাড্রেনালিন। তো এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে তো সেটা হচ্ছে হিস্টামিন। ঠিক আছে, তার মানে এটা কিন্তু এক্সাইটেটেড নিউরো ট্রান্সমিটার নয়। 62। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 63 বলছে কগনিটিভ ডিক্লাইন অ্যান্ড দ্য মেমোরি ইম্পেয়ারমেন্ট সিন ইন আলজাইমার ডিজিজ। কগনিটিভ ডিক্লাইন মানে কি, আমাদের যে প্রজ্ঞামূলক যে ডেভেলপমেন্ট, অর্থাৎ যেটাকে বলা হচ্ছে প্রজ্ঞার যে ডেভেলপমেন্ট, মানে নর্মাল যে স্বাভাবিক যে বুদ্ধি, তো সেটা কমে যাচ্ছে এবং স্মৃতিশক্তি থাকছে না অ্যালজাইমার ডিজিজে। হুইচ নিউরন ইজ ডেজেনারেট ইন দিস ডিজিজ। তো আলজাইমার ডিজিজে প্রধানত কোন নিউরন এক্ষেত্রে নষ্ট হয়ে যায়। অপশান এ হচ্ছে সেরোটোনার্জিক নিউরন, অপশান বি নর অ্যাড্রেনার্জিক নিউরন, অপশান সি কোলিনার্জিক নিউরন এবং অপশান ডি হচ্ছে হিস্টামিনার্জিক নিউরন। তো অ্যালজাইমার ডিজিজে প্রধানত যে ঘটনা ঘটে, কোলিনার্জিক নিউরন প্রধানত এক্ষেত্রে নষ্ট হয়ে যায়। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 64, ইফারেন্ট নিউরন অফ দ্য স্কেলিটাল মাসেল ইজ। তো স্কেলিটাল মাসেলে যে ইফারেন্ট নিউরন থাকে তো সেটা কেমন ধরনের নিউরন। অপশান এ হচ্ছে আলফা মোটর নিউরন, অপশান বি গামা মোটর নিউরন, অপশান সি হচ্ছে 1A ফাইবার আর অপশান ডি 1B ফাইবার। তো এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে তো সেটা হচ্ছে আলফা মোটর নিউরন। সুতরাং আলফা মোটর নিউরন হচ্ছে ইফারেন্ট নিউরন অফ স্কেলিটাল মাসেল। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 65-এ আমরা চলে এসেছি। দেখো 65 বলছে নার্ভ ডিপোলারাইজেশন ইজ কজড বাই ওপেনিং অফ Na+ চ্যানেল। অবভিয়াসলি নার্ভের ডিপোলারাইজেশন কখন হবে, যখন Na+ আয়ন নার্ভের মধ্যে এন্ট্রি নেবে। রিপোলারাইজেশন অ্যান্ড দ্য হাইপার পোলারাইজেশন ইজ কজড বাই, এক্ষেত্রে যে কোয়েশ্চেন যেটা দিয়েছি রিপোলারাইজেশন আর হাইপার পোলারাইজেশন তাহলে কিভাবে হচ্ছে, এটাই হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 65। দেখো এখানে বলছে যে Na+ চ্যানেল, আচ্ছা রিপোলারাইজেশন আর হাইপার পোলারাইজেশন Na+ চ্যানেল যদি ওপেন হয় তাহলে অপশান বি হচ্ছে ক্লোরাইড, অপশান সি হচ্ছে পটাশিয়াম এবং অপশান ডি বাইকার্বনেট। এক্ষেত্রে কারেক্ট অপশান যেটা হবে তো সেটা হচ্ছে K+ মানে পটাশিয়াম। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 66, হুইচ ইজ নট ট্রু রিগার্ডিং দ্য নিউরন। তো নিউরনের ক্ষেত্রে কোনটা প্রধানত ট্রু নয়। বলছে ইন সেন্ট্রাল নার্ভাস সিস্টেম দ্য মাইলিন ইজ ফর্মড ফ্রম দ্য অলিগোডেন্ড্রোসাইট, এটা অবভিয়াসলি ট্রু। পেরিফেরাল নার্ভাস সিস্টেমে মাইলিন সিড ইজ ফর্মড ফ্রম দ্য সোয়ান সেল, এটাও তো অবভিয়াসলি ট্রু। অপশান সি হচ্ছে ডিক্রিজ টেম্পারেচার ইনক্রিজ দ্য নার্ভ কন্ডাকশন ভেলোসিটি। যদি টেম্পারেচার যদি বাড়ে তাহলে নার্ভের কন্ডাকশন ভেলোসিটি এখানে কি হবে, কমবে, এটা বলছে। আর যদি কম টেম্পারেচার হয় তাহলে সেটা বাড়বে। ঠিক আছে, অপশান ডি হচ্ছে মাইলিনেটেড এ আলফা ফাইবার হ্যাজ দ্য লার্জেস্ট ডায়ামিটার। তাহলে এ আলফা ফাইবারের ডায়ামিটার সব থেকে বেশি এবং হাইস্ট কন্ডাকশন ভেলোসিটি। তো এক্ষেত্রে যেটা কারেক্ট অপশান হবে নট ট্রু, তো সেটা হচ্ছে এইটা। ঠিক আছে, ডিক্রিজ টেম্পারেচার ইনক্রিজ দ্য নার্ভ কন্ডাকশন ভেলোসিটি। তাহলে টেম্পারেচার যদি বাড়ে প্রকৃতপক্ষে নার্ভের কন্ডাকশন ভেলোসিটি বাড়ে। ঠিক আছে, কিন্তু এখানে উল্টোটা দেওয়া আছে, সো দিস ইজ নট কারেক্ট আনসার। দেখো যেগুলো প্রধানত এইরকম টাইপের আছে যে নট ট্রু অথবা কোনটা স্টেটমেন্টটা ট্রু অল আছে, তো প্রশ্নগুলো এইভাবেই করেছি যাতে ওটা পড়া হয়ে যায়, তো সেরকম সেইভাবেই করেছি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 67, দেখো মুভমেন্ট অফ দ্য টাং ইজ দ্য ফাংশন অফ। এই প্রশ্নটা কেন দেওয়া হয়েছে, কারণ আমরা সবসময় জিভের মুভমেন্ট করি, তাহলে সেই মুভমেন্টে প্রধানত কোন ধরনের ক্রেনিয়াল নার্ভ এক্ষেত্রে হেল্প করে জিভের মুভমেন্টে। অপশান এ হচ্ছে 10th ক্রেনিয়াল নার্ভ, অপশান বি 5th ক্রেনিয়াল নার্ভ, অপশান সি হচ্ছে 11th ক্রেনিয়াল নার্ভ এবং অপশান ডি 12th ক্রেনিয়াল নার্ভ। তো এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে সেটা হচ্ছে 12th ক্রেনিয়াল নার্ভ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 68-এ চলে আসি। হুইচ অফ দ্য ফলোইং ইজ পেন রিসেপ্টার। কিছু রিসেপ্টার আছে, তো তার মধ্যে কোনটা পেন রিসেপ্টার। অপশান এ হচ্ছে ফ্রি নার্ভ এন্ডিং, অপশান বি হচ্ছে প্যাসিনিয়ান কর্পাসেল, অপশান সি হচ্ছে মার্কেল সেল এবং অপশান ডি হচ্ছে মিসনার্স কর্পাসেল। তো এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে তো সেটা হচ্ছে ফ্রি নার্ভ এন্ডিং, এবং বাকি যেগুলো আছে অর্থাৎ প্যাসিনিয়ান কর্পাসেল, মার্কেল ডিস্ক, মার্কেল সেল এবং মিসনার্স কর্পাসেল, এরা সবাই হচ্ছে ট্যাকটাইল রিসেপ্টার। ঠিক আছে, মানে টাচ রিসেপ্টার, রাইট। আচ্ছা, এবার কোয়েশ্চেন নাম্বার 69-এ চলে এসো।
কিছু রিফ্লেক্সের কথা বলা আছে, মোনোসাইন্যাপটিক রিফ্লেক্স, ডাইসাইন্যাপটিক রিফ্লেক্স, পলিসাইন্যাপটিক রিফ্লেক্স এবং ওভার স্ট্রেচিং মাসেল। তাহলে দেখো মোনোসাইন্যাপটিক রিফ্লেক্সের এক্সাম্পল কি? স্ট্রেচ রিফ্লেক্স। ডাইসাইন্যাপটিক রিফ্লেক্স মানে কি? ইনভার্স মায়োটেটিক রিফ্লেক্স। পোস্ট সাইন্যাপটিক রিফ্লেক্সের এক্সাম্পল কি? উইথড্রল রিফ্লেক্স। এবং ওভার স্ট্রেচিং অফ দ্য মাসেলস মানে কি? গোলগি টেন্ডন রিফ্লেক্স। ঠিক আছে, তাহলে কারেক্ট অপশন কি হবে? A1, B2, C3, D4. সো দিস ইজ দ্য কারেক্ট অপশন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 70-তে আমরা চলে আসি। বলছে স্ট্রেচ সেন্সিং রিসেপ্টর ইন দ্য মাসেল কল্ড। তো মাসেলসের মধ্যে যে স্ট্রেচ সেন্সিং রিসেপ্টর থাকে তো তাকে কি বলে? অপশন এ হচ্ছে গোলগি টেন্ডন, অপশন বি হচ্ছে মাসেল স্পিন্ডল, অপশন সি হচ্ছে নিউক্লিয়ার ব্যাগ ফাইবার এবং অপশন ডি হচ্ছে এক্সট্রা ফিউসাল ফাইবার। তো এক্ষেত্রে কারেক্ট যে অপশন হবে তো সেটা হচ্ছে অপশন বি, দ্যাট ইজ দ্য মাসেল স্পিন্ডল। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি মোটামুটিভাবে তোমাদের সঙ্গে 70 কোয়েশ্চেন্স তাহলে আমি তোমাদের সঙ্গে 70 কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করলাম এবং আরও একটা ভিডিও আমি আপলোড করব এবং সেই ভিডিওতে আরও 50টা এমসিকিউ কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করব। এবং একটু বলি, আরও একবার তোমাদেরকে বলি যে প্রশ্নর যেরকম ট্রেন্ড দেখা যাচ্ছে যে প্রশ্ন কিন্তু একটু ইজি লেভেলেই হওয়ার সম্ভাবনা। তোমরা ক্লাস 11-12 লেভেলের বইটা ভালো করে পড়বে, একদম ভালো করে পড়বে 11-12 লেভেলের বইটা, তাতেই কিন্তু তোমাদের প্রিপারেশান 80% হয়ে যাবে। এবং এর সাথে সাথে নিটের এমসিকিউগুলো প্র্যাকটিস করবে। আর যে অংশগুলো কেবলমাত্র 11-12 লেভেলে নেই, গ্র্যাজুয়েশন লেভেলে আছে, সেগুলো আমার নোটস থেকে পড়তে পারো। আর এই যে আমি প্রশ্ন যেগুলো দিচ্ছি, এই যে সেটটা যেটা দিচ্ছি, এগুলো একটু পড়ে রাখবে, তাহলে শুধুমাত্র পিজি লেভেলে যে পোর্শনগুলো আছে সেগুলো কিন্তু তোমাদের 100% তৈরি হয়ে যাবে। তো আজকে তাহলে এই পর্যন্তই। এর পরের ভিডিওতে আরও 50টা কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করব। সো থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।